1, Present, sir. 2, Yes, sir. 3, 3. Tasnim Kabir Oishi. Absent. 4, 4. Saddam Hussein. 5, 5. Absent. 6, 6. Arafat Rahman. Absent. 7, 7. Shoaib Adnan. Absent. 8. Miraz Farooq. 8. Absent. 9. Enamul Hassan. Enamul Hassan. Absent. Mahmoud Hassan. Yes, sir. Fahim Haq. Present, sir. Shahriyar Hassan. Shahriyar Hassan. Saqib Hussain. Yes, sir. Ishtiaq Firdaus. Ishtiaq Firdaus. Ishtiaq Firdaus Imon. Absent. Tasin Shahabuddin. Present. Okay. Muhammad Zawadul Islam. Muhammad Zawadul Islam. Farhana Afroz. Yes, sir. Sabbir Sarkar. Yes, sir. Muhammad Fahad Al Rafi. Fahad Al Rafi. Aisha Siddiqa. Present, sir. Zohir Islam. Present, please. Momi Kabir. Present, sir. Mahfuzur Rahman Sifat. Mahfuzur Rahman Sifat. Muntaha Firdaus. Present, sir. সাদিয়া ইহসান। Present, sir. আচ্ছা সাদিয়া ইহসান, আপনি কি ইনভাইটেশন গতদিন আপনাকে পাঠাইছিলাম, পান নাই? না স্যার, আমি পাইনি। আচ্ছা, এটাকে যে ইয়েস দিয়ে রাখতে হয়, বুঝছেন? ইয়েস দিলে আপনার ক্যালেন্ডারে অ্যাড আজকে হয়ে তো যাবে। দিয়ে রেখেছি, আজকে যখন পাঠিয়েছেন তখন দিয়ে রেখেছি। আমি আসলে স্যার পাইনি আপনার ইনভিটেশন মেইল। আচ্ছা, জয়শ্রী আচার্য তিথি। জয়শ্রী আচার্য তিথি। স্যার চ্যাটা প্রেজেন্ট দিয়েছে। আচ্ছা, রাফসান নাসির জাফর। নাসির জাফর। আব্দুল্লাহ আল মাসুদ। প্রেজেন্ট স্যার। আব্দুল্লাহ আল মাসুদ আপনাকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি গতদিন, ঠিক আছে? স্যার থ্যাংক ইউ স্যার। মুহসিন আরিফা। প্রেজেন্ট, স্যার। আশিকুর রহমান। প্রেজেন্ট স্যার। সুমাইয়া আক্তার। প্রেজেন্ট, সুমাইয়া স্যার। আক্তার। ইরাম বিন তানবীর। Present, sir. সারাহ কবির। প্রেজেন্ট, স্যার। রাহুল মল্লিক। Yes, sir. আচ্ছা, স্যার মিস হয়েছে স্যার আমারটা। আচ্ছা, ওই ক্লাস শেষের দিকে একটু বলবেন, ঠিক আছে? তোমার প্রেজেন্ট দিয়ে দেবো। স্যার আচ্ছা, হ্যাঁ আমার ওই বল। একটু আনস্টেবল, তো আমি অ্যাটেন্ডেন্স নিতে পারি। আচ্ছা, আপনি শেষের দিকে একটু, আমি শেষের দিকে আরেকবার ইয়া করবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, গত দিন মনে হয় এর আগে, আচ্ছা আপনাদের একটা আমি সিডি নিতে যাচ্ছি, বুঝছেন, সামনের বুধবারে।
সামনের বুধবারে ক্লাস টাইম একটা সিটি দিবেন। স্যার এটা প্রথম বুধবার না দিয়ে সানডেতে কি দেওয়া যায়? দেখেন সানডেতে দিলে কিন্তু সিলেবাস বেড়ে যাবে। ও এই আচ্ছা স্যার, তাহলে ওয়েডনেসডে থাকুক। স্যার সিলেবাসটা কি হবে? এই ফার্স্ট দুটো স্লাইড হবে শুধু। ও প্রথমটা আচ্ছা ছিল স্যার। যে স্ট্রাকচার, এটা হচ্ছে এটা। আপনাদের মনে হয় এই স্লাইডটাই শুধু বড় 60 পেজের, আর প্রথম মানে স্লাইডটা স্যার তো মানে খুবই আজকে ইজি। পর্যন্ত যা পড়াবেন? আজকে তো আরেকটু বেশি পড়াবো। ও আজকে আচ্ছা এই আচ্ছা। এই স্লাইডটা শুধু থাকবে ফুল, ও আচ্ছা স্যার। ঠিক আছে? আর ট্রু ফলস থাকতে পারে, শর্ট কোশ্চেন থাকতে পারে, আর মাল্টিপল চয়েসও থাকতে পারে। হ্যাঁ, স্যার এটা কি 21 তারিখে পড়তেছে? এই বুধবার কি কয় তারিখ হয়? আচ্ছা এই 21 বুধবার। তারিখ? আচ্ছা নেক্সট ক্লাসে। না না না, 14 তারিখ। হ্যাঁ, ওকে ওকে ওকে, আই থট নেক্সট ওয়েডনেসডে, মানে দিস উইকের পরে। স্যার না আমাদের না, এই কুইজটা কি এলএমএস এ হবে না আমরা পিডিএফ আকারে মানে লিখে সাবমিট করব? আচ্ছা আপনাদের পিডিএফ আকারে লিখে সাবমিট করতে হবে এলএমএস ও এ। আচ্ছা আচ্ছা স্যার। সবার তো এলএমএস এ অ্যাক্সেস আছে নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওই এলএমএস একটা উইন্ডো থাকবে। স্যার টপিকস থাকবে এক্সামের জন্য। এক্সামের টপিক তো ওই যে মাইক্রো, দুইটা স্লাইড পড়াইছি মনে হয়, ঠিক আছে? প্রথম একটা ছিল যে এই যে স্ট্রাকচার, মাইক্রো কম্পিউটারের স্ট্রাকচার জি স্যার। এবং মেমোরি ইন্টারফেসিং, আর একটা ছিল যে এটা ইনপুট আউটপুট। এই দুটো স্লাইড শুধু। আচ্ছা আপনারা এই একটু ডায়াগ্রাম গুলো একটু প্র্যাকটিস করবেন, এই যে এরকম ডায়াগ্রাম গুলো, ঠিক আছে? এই ডায়াগ্রাম গুলো হয়তো বা ড্র আসতে পারে। আর একটু এই যে মেমোরি ক্যালকুলেশন মানে একটু শিখাইছিলাম, যে কয় বিট থাকলে কত বিটের মেমোরি ইন্টারফেস করা যায় অ্যাড্রেস বাসের, এগুলো একটু প্র্যাকটিস করবেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ, কন্ট্রোল বাস কি বাই ডিরেকশনাল না ইউনি ডিরেকশনাল কন্ট্রোল বাস? কন্ট্রোল বাস ইউনি ডিরেকশনাল হবে। ও আচ্ছা স্যার। শুধু মাইক্রোপ্রসেসরটাকেই কন্ট্রোল বাস। আচ্ছা কিছু কিছু পিন আছে বাই ডিরেকশনাল হবে, মানে কিছু কিছু স্ট্যাটাস হয়তো বা মাইক্রোপ্রসেসর, ধরেন মেমোরি অপারেশনটা সাকসেস হলো কিনা, এরকম কিছু কিছু স্ট্যাটাস আসলে মাইক্রোপ্রসেসর নিতে পারে। এই জন্য অনেক ক্ষেত্রে আবার মানে ইউনি ডিরেকশনাল বলতে কি, কোনো কোনো পিন মেমোরি থেকেও আসতে পারে, আবার কোনো কোনো পিন গুলা ইয়া থেকে মাইক্রোপ্রসেসর থেকেও যায়। আচ্ছা স্যার। এটা 8086 এর আর্কিটেকচার যখন দেখবো আর একটু ক্লিয়ার হবে, ঠিক আছে? স্যার হুম। আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার প্রিভিয়াস ক্লাসে ওই যে আপনি হচ্ছে একটা এক্সাম্পল দেখাইছিলেন না স্যার, যে হেক্সাডেসিমাল থেকে বাইনারি কনভার্সনটা। হ্যাঁ 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 হ্যাঁ। স্যার ওইটা মানে আমি ক্যালকুলেশনটা স্যার একটু কনফিউজ স্যার, যে ওখানে যে আচ্ছা 8, এটা এখানে যে 8 লেখা স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হেক্সাডেসিমাল কনভার্সনটা, স্যার এটা হ্যাঁ স্যার এটা উপরটা স্যার। হ্যাঁ এটা স্যার, এখানে যে 8 লেখা এটা কি স্যার মানে বাই ডিফল্ট 8 হবে, নাকি যদি আপনি বলেন যে কোশ্চেনে যে কোশ্চেনে কিছু বলা না থাকলে আপনি ধরে নেবেন যে 8 হবে, মানে 8 বিট মেমোরি কন্টেন্ট। এই কারণ স্যার ইনটু ফার্স্ট 8 যে স্লাইডে বলতে, 16 ছিল মনে হয়। হ্যাঁ ওটা 16 ছিল। 8086 এ 16 বিটের ডাটা বাস, তো এই জন্য 16 16 ছিল। আচ্ছা স্যার। মানে আপনি কিছু বলে না দেওয়া না থাকলে 8 আপনি ধরে নেবেন এটা, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে স্যার গতকালের লেকচার পর্যন্ত হলো সিটি হবে না স্যার? না না, এই ডিএমএ পর্যন্ত, মানে এই পুরো স্লাইডটা থাকবে আজকে, এই যে ডিএমএ। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। জি স্যার। আচ্ছা আপনারা গতদিন থেকে আর কোনো কোশ্চেন নেই না? Okay, today we are going to introduce the DMA, Direct Memory Access. So this type of operation or memory access operation bypass the microprocessor itself. মাইক্রোপ্রসেসরকে ডিরেক্ট বাইপাস করে। এই যে এটা দেখেন, আমরা আসলে যখন কোনো মেমরি অপারেশন রিড অথবা রাইট, তখন কি হয়, মাইক্রোপ্রসেসর কমান্ড দিবে মেমোরিকে যে আমি এই অ্যাড্রেসে রিড করতে চাই, মাইক্রোপ্রসেসর থেকে যাবে। আবার যদি আমি রাইট করতে চাই, মাইক্রোপ্রসেসর কমান্ড দিবে যে আমি রাইট করতে চাচ্ছি মেমোরিতে, সে থেকে। তার মানে কি, যে কোনো অপারেশন রিড অথবা রাইট, মেমোরি অ্যাক্সেস যে কোনো একটা অপারেশন কিসের থ্রুতে হচ্ছে, আমাদের মাইক্রোপ্রসেসর বা সিপিইউর থ্রুতে হচ্ছে। তো আপনারা জানেন যে আসলে যে মেমোরি অপারেশন গুলো একটু কিন্তু স্লো। হ্যাঁ,
সিপিইউ অনেক ফাস্ট, কিন্তু ওই যে মেমোরি অপশন রিড অথবা রাইট অ্যাক্সেস এগুলো কিন্তু অনেক স্লো। তো এগুলা ওই অপারেশন গুলো যখন করতে যাবো আমরা, তখন কি হবে, মাইক্রো প্রসেসরকে একটু বসায় রাখতে হবে না? অপারেশনটা বসায় থাকবে, তাহলে সিপিইউর সাইকেলটা কি হবে, ওয়েস্ট হবে। আমরা এর আগে বলছি যে ইন্টারাপ্ট ড্রিভেন আইওটা আমি কেন ইউজ করছিলাম, যে সিপিইউ সাইকেলকে ওয়েস্ট থেকে বাঁচানোর জন্য, যে যখন অপারেশন হয় তখন। কিন্তু তারপরও ওই যে অপারেশনটা হতেও কিছুটা সময় লাগে, মানে সিপিইউ যখন রিড করবে, এই রিড অপারেশন কমপ্লিট হয়েছে, সিপিইউ কে একটা ইন্টারাপ্ট দেওয়া হলো যে একটা কমপ্লিট, তারপরে তো সিপিইউ কে কিছুটা সময়ের জন্য ব্যয় করতে হচ্ছে এই যে রিড এবং রাইটের জন্য। তো এখন আমরা যদি সিপিইউ কে কমপ্লিটলি ফ্রি করে দেবো, যে সিপিইউ এই মেমোরি অ্যাক্সেসের কোনো পার্ট হবে না এখন আর, সিপিইউ কি করবে, অন্য আর একটা কন্ট্রোলার যেটাকে বলা হচ্ছে ডিএমএ কন্ট্রোলার, তাকে দায়িত্ব দিবে যে মেমোরি অ্যাক্সেসের যতগুলো দায়িত্ব, যে রিড অপারেশন অথবা রাইট অপারেশন, এই দায়িত্ব হচ্ছে তোমার দায়িত্ব, আমি আর এখন থেকে ইয়েটা করবো না। সেটা হচ্ছে ডিএমএ। এই যে আমাদের রাইট পিকচারটা হচ্ছে ডিএমএ অপারেশন। তো রাইট সাইডের পিকচারটা হচ্ছে আমাদের ডিএমএ অপারেশনের পিকচার, এই পাশেরটা। আর এটা হচ্ছে আমাদের ইন জেনারেল মেমোরি যখন অপারেশন সিপিইউ মেমোরি অ্যাক্সেস করে এই কাজটা হয়। তো দেখেন সিপিইউ কিন্তু আর কোনো পার্ট নেই, ডিএমএ কি করতেছে, ডিরেক্টলি আইও অথবা মেমোরির মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজটা করতেছে। তো ডিএমএ কন্ট্রোলারের মধ্যে কিছু পিন আছে, যেটা আছে দেখেন ডিএমএ, এটা হচ্ছে ডিএমএ, এটা হচ্ছে মাইক্রো প্রসেসর। তো মাইক্রো প্রসেসর আর ডিএমএ এর মধ্যে কিছু পিন আছে, যেমন হচ্ছে দেখেন এই মাইক্রো প্রসেসরের হোল্ড পিনের সাথে ডিএমএ এর বিআর পিন, হোল্ড এ বি, তো এই কিছু আছে, এগুলো অপারেশনের জন্য দরকার আছে। এই হোল্ড হচ্ছে কি, ডাটা বাসটা তো শেয়ার, দেন মাইক্রো প্রসেসর, মেমোরি, ইনপুট আউটপুট, ডিএমএ সবার মধ্যে এই ডাটা বাসটা শেয়ার। তো তাহলে এই যেহেতু ডেটা বাসটা শেয়ার, তো এই ডেটা বাসটাতে একসাথে একাধিক ডিভাইস ইউজ করতে পারবে না। যখন মাইক্রো প্রসেসর ইউজ করবে তখন ডিএমএ ওই বাসটা কি করতে পারবে না, ইউজ করতে পারবে না। যখন ডিএমএ ইউজ করবে তখন মাইক্রো প্রসেসর ইউজ করতে পারবে না। তো এই জিনিসগুলোকে একটু কন্ট্রোল করা লাগবে না? এই কন্ট্রোল করার জন্য যখন ধরেন ডিএমএ এর দরকার হচ্ছে, যে আমার ডাটা বাসটা দরকার করা প্রয়োজন, তখন কি করবে, বাস রিকোয়েস্ট বিআর, এই বিআর পিনটার মাধ্যমে মাইক্রো প্রসেসরকে সে বলবে যে আমার আসলে বাসটা দরকার। এই বিআর হচ্ছে বাস রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটা কি কোথায় করবে, মাইক্রো প্রসেসরকে করবে। ঠিক আছে, তখন মাইক্রো প্রসেসর কি করবে, ঠিক আছে তোমার বাস দরকার, তাহলে তোমাকে আমি বাসটা ছেড়ে দিচ্ছি। সে তখন মাইক্রো প্রসেসর তখন ডাটা বাসটা ছেড়ে দিবে, সে তখন একটা অ্যাকনলেজ পাঠাবে, হোল্ড অ্যাকনলেজ। তার মানে কি, এটা দেখেন ডিএমএ কন্ট্রোলারের বিজি পিনের সাথে কানেক্টেড, তার মানে কি বিজি হচ্ছে বাস গ্রান্টেড। তো মাইক্রো প্রসেসর যখন তাকে বাসটা গ্রান্ট করবে, তাহলে কি বাস গ্রান্টেড হয়ে যাবে, তার মানে কি ডিএমএ বা ডাটা বাসের অ্যাক্সেসটা পেয়ে গেছে, গ্রান্ট পেয়ে গেছে। তো এই জন্য হচ্ছে এটা মাইক্রো প্রসেসরের পিন হচ্ছে হোল্ড অ্যাকনলেজ। তো মাইক্রো প্রসেসর তখন কি করবে, হোল্ডে চলে যাবে, তার মানে কি সে আর ডাটা বাসটা ইউজ করবে না। আর এইদিকে দেখেন ডিএম এর সাথে এটা হচ্ছে আইও ডিভাইসের কি পিন আছে, যে অ্যাকনলেজ, আর একটা হচ্ছে রিকোয়েস্ট। কোন একটা ইনপুট আউটপুট অপারেশন যদি আসে, মানে আইও ডিভাইসের মধ্যে আসে, সে তখন ডিএম এর কাছে একটা রিকোয়েস্ট পাঠাবে। তো রিকোয়েস্ট করবে, আর সরি ডিএমএ তখন কি করবে, একটা অ্যাকনলেজ পাঠাবে যে হ্যাঁ ঠিক আছে, আমি এই অপারেশনটা অ্যাকনলেজ করলাম, আমি এখন একটা কাজ করবো, এই আর কি। তো আমরা আরেকটু ডিটেলসে দেখি অপারেশন গুলা। আইও ডিভাইস ডিএমএ অপারেশন কি করবে, একটা রিকোয়েস্ট পাঠাবে, যে ডিএমএ অপারেশন ভিয়া দ্য ডিএমএ রিকোয়েস্ট লাইন অফ দ্য কন্ট্রোলার চিপ। এই যে এই লাইনটা একটা রিকোয়েস্ট পাঠাবে ডিএমএ কে। এরপরে দেখি কি কন্ট্রোলার বা ডিএমএ কন্ট্রোলার চিপ কি করবে, অ্যাক্টিভেটস দ্য মাইক্রো প্রসেসর পিন। তো আইও ডিএমএ কে বললো যে আমার একটা আইও ইনপুট আউটপুট অপারেশন আছে, এটাকে কমপ্লিট করো। তো ডিএমএ যখন কমপ্লিট করতে যাবে, তখন ডেটাটা আসলে তো ডেটা বাস দিয়ে যাবে। তো এই অপারেশনটা কমপ্লিট করার জন্য ডিএমএ এর কি দরকার হবে, ডেটা বাসের অ্যাক্সেস দরকার হবে। তখন কি করবে ডিএমএ, তার মাইক্রো প্রসেসরকে, এটা 1 নাম্বার, মাইক্রো প্রসেসরকে 2 নম্বরে কি করবে, হোল্ড করার জন্য রিকোয়েস্ট পাঠাবে, যে আমাকে বাসের গ্রান্ট দাও, বাস রিকোয়েস্ট পাঠাবে যে আমার ডেটা বাসটা দরকার।
এই অপারেশনটা করার জন্য। 3 নাম্বার কি করবে, মাইক্রোপ্রসেসর সেন্স হোল্ড অ্যাকনলেজ, যে হ্যাঁ ঠিক আছে তোমার বাস দরকার, তাহলে আমি এটা তোমার জন্য গ্রান্ট করে দিলাম। তো এই ইয়েটা হচ্ছে 3 নাম্বার, এই যে এই 3 নাম্বার এইটা, তাহলে বাসটা গ্রান্ট হলো। তারপর 4 নাম্বারে কি, ডিএমএ আইও অপারেশনটা কমপ্লিট করবে। এটা ক্লিয়ার? ডিএমএ অপারেশন এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। So there are several registers in DMA. The direct memory, is a controller. DMA controller has some registers. কি register আছে? একটা আছে address register. Obviously, address register কি করবে? Address মানে মেমোরির কোন লোকেশনে আমি রিড অথবা রাইট করতে চাচ্ছি সেই অ্যাড্রেসটা অ্যাড্রেস রেজিস্টারে কি থাকবে? স্টোর থাকবে। আর একটা থাকবে কাউন্ট রেজিস্টার। কাউন্ট রেজিস্টার কি করবে? যখন আমরা আইও অপারেশন গুলো হচ্ছে, বাইট বাই বাইট আসতেছে, কত বাইট আমার অপারেশন কমপ্লিট হলো সেটার কাউন্ট হবে কি এই কাউন্ট রেজিস্টারে থাকবে। আর একটা আছে কন্ট্রোল রেজিস্টার। কন্ট্রোল রেজিস্টার কি করে? কমান্ড, সিপিইউ থেকে কমান্ড অ্যাকসেপ্ট করে। সিপিইউ তো ডিএমএ কে কন্ট্রোল দিতে পারে, সিপিইউর মাঝে মাঝে প্রয়োজন হতে পারে একটা অপারেশন, আই অপারেশন কমপ্লিট অথবা মেমোরি অপারেশন কমপ্লিট করার জন্য। তো এইগুলো কমান্ড কোথায় দিবে? এই কন্ট্রোল রেজিস্টারের মাধ্যমে ডিএমএ কে দিবে মাইক্রোপ্রসেসর। So we can there are 3 ways we can transfer the data between using DMA. One is the burst mode, the cycle is stealing mode, একটা আছে transparent mode. তো burst mode মানে burst mode এ কি হবে? burst mode এ একবারে অনেক ডাটা পাঠানো যাবে, বাল্ক ডাটা পাঠানোর জন্য। এটা হচ্ছে বাল্ক ডাটা, অনেকগুলো ডাটা একসাথে পাঠানো। আর সাইকেল স্টিলিং মোডে হচ্ছে 1 বাইট করে, শুধুমাত্র 1 বাইট করে আপনি পাঠাতে পারবেন। আর ট্রান্সপারেন্ট মোডে হচ্ছে ডিএমএ কন্ট্রোলার আসলে যখন দেখবে যে ডাটা বাসটা মাইক্রোপ্রসেসর ইউজ করতেছে না, ইডেল, ডাটা বাসটা ইডেল হয়ে আছে, তখন আসলে ট্রান্সপারেন্ট মোড। এটা ট্রান্সপারেন্ট বলা হচ্ছে কারণ এই মোডে যখন অপারেশন করতেছে মাইক্রোপ্রসেসরকে সে বাসটা মানে বুঝতেই দিবে না যে আসলে অপারেশনটা হচ্ছে, কারণ মাইক্রোপ্রসেসর তো ডেটা বাসটা ইউজ করতেছে না তখন। তখন ওই অবস্থায় ডিএমএ কি করবে, যে ডেটা বাসটা তখন ইডেল অবস্থায় আছে, তাহলে আমি এটা ইউজ করি, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট মোড। তো আচ্ছা দেখেন বার্স্ট মোডে কি হবে, বাল্ক ডাটা পাঠানোর জন্য আমি বললাম বার্স্ট মোডে প্রথমে কি করবে, বাসটা রিকোয়েস্ট করবে ডিএমএ মাইক্রোপ্রসেসরের কাছে যে আমার ডেটা বাসটা দরকার। তো এখন আবার বাসটা যখন মাইক্রোপ্রসেসর গ্রান্ট করবে ডিএমএ কন্ট্রোলারকে, তখন একটা বাস গ্রান্ট সিগন্যাল পাঠাবে। তখন তাহলে ডিএমএ বুঝে গেল ঠিক আছে এই ডেটা বাসটা এখন আমার নিয়ন্ত্রণে, এটা আর কেউ ইউজ করবে না, মাইক্রোপ্রসেসর এই ডেটা বাসটা ইউজ করবে না, কারণ আমাকে সে বাসটা গ্রান্ট করছে। তো ওই সময় সে কি করবে, যত বাইট ট্রান্সফার করা দরকার আছে ডিএম এর বা ডিএমএ কন্ট্রোলারের, তখন সে কি করবে, ওই সব বাইট একসাথে ট্রান্সফার করবে, করে তারপরে কি করবে, বাসের কন্ট্রোলার ছেড়ে দিবে, রিলিজ করে দিবে। তাহলে এই মোডটা কখন ইউজফুল, যখন হচ্ছে আপনার অনেক বাল্ক ডাটা আছে, একটা ধরেন একটা অনেক বড় ডাটা মেমোরি থেকে লোড করতে হবে আপনাকে, সিপিইউতে অথবা রেজিস্টার এরকম লোড করতে হবে, অনেক সময় ধরে ডাটাটা পাঠানো দরকার হবে, সেই সময় বার্স্ট মোড ইউজ করতে হবে, কারণ আমাদের ডাটা যেহেতু বাল্ক, সে সময় বার্স্ট মোড। আর সাইকেল স্টিলিং মোড হচ্ছে 1 বাইট 1 বাইট করে ডাটা প্রতি সাইকেলে 1 বাইট করে আপনি পাঠাতে পারবেন। আচ্ছা বার্স্ট মোডে দেখেন তো একটা সমস্যা কি, অনেক লং টাইম যেহেতু ডাটা ট্রান্সফার হচ্ছে, লং টাইম ধরে সিপিইউটাকে কি হচ্ছে, ডাটা বাস আর ইউজ করতে পারবে না, মাইক্রোপ্রসেসর কি অনেক লং টাইমের জন্য ডাটা বাস ইউজ করতে পারবে না, ঠিক না? কারণ যেহেতু বাল্ক ডাটা, অনেক বড় ডাটা, অনেক বড় ডাটা পাঠাইতে অনেক সময় লাগবে, সেই সময় কি করতে পারবে মাইক্রোপ্রসেসর, কি হবে, ডেটা বাসটা মানে ইউজ করতে পারবে না, ইনঅ্যাক্টিভ থাকবে মাইক্রোপ্রসেসর। আর সাইকেল স্টিলিং মোডে যেহেতু 1 বাইট করে আপনি ডেটা পাঠাবেন, 1 বাইট ট্রান্সফারে তো সময় বেশি লাগবে না, তো অল্প সময়ের জন্য মাইক্রোপ্রসেসর খালি ডিসেবল থাকবে। তাহলে যখন আমার ডেটাটা অল্প, সেই সময় আমরা কি করব, সাইকেল স্টিলিং মোডে ডেটাটা সেন্ড করব 1 বাইট করে। তো এই মোডে কি মাইক্রোপ্রসেসর খুব অল্প সময়ের জন্য কি হবে, ইনঅ্যাক্টিভ থাকবে। শুধু যে 1 বাইট, যদি ডেটার পরিমাণ অল্প হয়, ধরেন 8 বাইট,
খুবই অল্প। তো 8 বাইট ডেটার জন্য সাইকেলিং স্টিক 8 বার সাইকেল করবে। সে প্রথম সাইকেলে একবার, একটা সাইকেলে আর 1 বাইট করে পাঠালো, পরের সাইকেলে আরেক বাইট পার হবে, এভাবে। যে শুধু 1 বাইট যেহেতু পাঠানো যায়, যদি 1 বাইটের জন্য যে সাইকেল স্টিলিং মোড ইউজ করবে তা না। আর বাল্ক ডাটা বলতে বোঝাচ্ছে ধরেন কয়েক কিলোবাইট, 1 কিলোবাইট অথবা 2 কিলোবাইট, 3 কিলোবাইট, এরকম অনেক বড় বড় ডাটা। আরেকটা হচ্ছে ট্রান্সপারেন্ট মোড। ট্রান্সপারেন্ট মোড মানে কি, যখন মাইক্রোপ্রসেসর কি করবে, ধরেন অনেক বড় অনেক ডেটা পাঠানোর দরকার আছে, খুব স্লো ট্রান্সফার হবে, তো এখন অনেক সময় দরকার, অনেক সময়ের জন্য তো সিপিইউ কে আমরা বাসায় রাখতে পারি না, তাহলে আমাদের কি হবে, সাইকেলটা ওয়েস্ট হবে অনেক সাইকেল। তো এই ট্রান্সপারেন্ট মোডটা তখন ইউজ করবে ডিএমএ কন্ট্রোলার যখন দেখবে যে ডাটা বাসটা মাইক্রোপ্রসেসর আর ইউজ করতেছে না, সে ওই সময় ট্রান্সপারেন্ট মোডটা ইউজ করবে। তাহলে কি হবে, সিপিইউ কেও আসলে বসায় রাখতে হবে না, আবার আমাদের যে ইডেল টাইমে যে ডাটা বাসটা সেটাও কিন্তু এফিশিয়েন্টলি ইউজ করা যাচ্ছে। ডিএমএ ক্লিয়ার এই তিনটা মোড? ট্রান্সপারেন্ট মোডটা আরেকবার একটু বলবেন? আচ্ছা, এটা দেখেন, ট্রান্সপারেন্ট মোডটা হচ্ছে অনেক স্লোয়েস্ট মোড অফ অপারেশন। কারণ কি, ট্রান্সপারেন্ট মোড কখনই হবে যখন দেখবে ডিএমএ কন্ট্রোলার সেন্স করবে যে আসলে ডাটা বাসটা ইউজ হচ্ছে না আর, ঠিক আছে, সে ডাটা বাস মাইক্রোপ্রসেসর আর ইউজ করতেছে না, ডাটা বাসটা অনেকক্ষণ ধরে দেখতেছি ফাঁকা হয়ে গেছে, তো এই সময় আমি ডাটা বাসটা ইউজ করতে পারি, সে ওই সময় ট্রান্সপারেন্ট মোডটা ইউজ করবে। ট্রান্সপারেন্ট বলা হচ্ছে কারণ এই মুডে আর মাইক্রোপ্রসেসরকে কোনো প্রকার রিকোয়েস্ট করতে হচ্ছে না যে আমাকে বাসটা ছেড়ে দাও, এরকম গ্রান করলো। কারণ এই মুডে কি হচ্ছে, মাইক্রোপ্রসেসর যখন ডেটা বাসটা ইউজ করতেছে না, ডিএমএ কন্ট্রোলার এটা অটোমেটিক সেন্স করে যে ডেটা বাসটা আর ইউজ হচ্ছে না, তো ওই সময় সে আসলে ওই ট্রান্সপারেন্ট মোডটা ইউজ করে। আর এটা হচ্ছে স্লোয়েস্ট বলা হচ্ছে কারণ দেখেন, সিপিইউ তো অনবরত কাজ করতে আছে, কখন ডেটা বাসটা আসলে খালি হবে, কখন আসলে ডেটা বাসটা আসলে ইডিল হয়ে যাবে, এটা তো হয়তো অনেক 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 সময় ওয়েট করতে হবে না। আর কারণ সিপিইউ তো অল টাইম ডেটা বাস ইউজ করবে, এখন কোন অপারেশন, কতগুলো অপারেশন শেষে যে ডেটা বাসটা আসলে ফাঁকা হবে, ওইটার জন্য আমাকে বসে থাকতে হবে অপারেশনটা করার জন্য। ডিএমএ কে ওই সময় পর্যন্ত বসে থাকতে হবে না যে কখন ডেটা বাসটা আসলে ইডিল হয়, তো অনেক স্লো হবে এই অপারেশনটা, এই ট্রান্সফারের মুডটা আসলে স্লো, কারণ ডিএমএ কে অনেক সময় পর্যন্ত ওয়েট করতে হবে যে আসলে কখন ডেটা বাসটা ফাঁকা হয়, কখন ডেটা বাসটা আসলে ইডিল হয়ে যাচ্ছে, ওই সময়ের জন্য সে আসলে এই ট্রান্সপারেন্ট মোডের মাধ্যমে ডেটা ট্রান্সফার করবে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, ম্যাথ প্রবলেম, এটা একটু দেখি কি বলছে। ট্রান্সফার অফ বাস কন্ট্রোল ইন আইদার ডিরেকশন ফ্রম মাইক্রোপ্রসেসর টু ডিভাইস ভাইস ভার্সা টেক 250 ন্যানোসেকেন্ড। মানে মাইক্রোপ্রসেসর থেকে কোন একটা ডিভাইসের মধ্যে যদি আপনি ওই যে বাসের কন্ট্রোলটা ট্রান্সফার করেন, ধরেন মাইক্রোপ্রসেসর বাসের কন্ট্রোলটা আছে, এখন সে বাসের কন্ট্রোলটা ছেড়ে দিয়ে ডিএমএ কে ছেড়ে দিতে চাচ্ছে, সেটা করতে গেলেও 250 সেকেন্ড লাগবে। বাসের কন্ট্রোলটা যখন ডিএমএ এর কাছে আছে, ডিএমএ তখন বাসের কন্ট্রোলটা ছেড়ে দিয়ে মাইক্রোপ্রসেসরকে দেবে, সেটার জন্য 250 ন্যানো সেকেন্ড দরকার। এটা ক্লিয়ার? আর ওয়ান অফ দ্য আইও ডিভাইস হ্যাজ ট্রান্সফার অফ, একটা আইও ডিভাইস আছে সেটা হচ্ছে এত রেটেড ডেটা ট্রান্সফার করতে পারে, প্রতি সেকেন্ডে 75 কিলোবাইট ডেটা ট্রান্সফার করতে পারে, এবং আসলে ডিএমএ অপারেশন ইউজ করে। আচ্ছা, এখন দেখি, if we employ DMA in a burst mode, how long does it take to transfer the 256 bytes? একটু ট্রাই করেন তো সবাই। কোশ্চেনটা ক্লিয়ার? ধরেন মাইক্রোপ্রসেসরের কাছে বাসের কন্ট্রোল আছে, সেই বাসের কন্ট্রোলটা যদি ডিভাইসকে ছেড়ে দিতে চায়, তো এই ছেড়ে দেওয়ার জন্য একটা সময় লাগবে না, সেটার জন্য লাগবে 250 ন্যানো সেকেন্ড। আবার ডিভাইসের কাছে যখন বাসের কন্ট্রোল আছে, সেই কন্ট্রোলটা যদি মাইক্রোপ্রসেসরের কাছে ছেড়ে দিতে চায়, সেটার জন্য আবার লাগবে 250 ন্যানো সেকেন্ড। কারণ কি, ওই যে যখন যার কাছে বাসের কন্ট্রোল থাকে তার কাছে রিকোয়েস্ট করতে হয় না, যেমন ডিএমএ যখন বাসের কন্ট্রোল করে প্রথমে কি বাস রিকোয়েস্ট একটা সিগন্যাল পাঠায়, আবার যখন বাস গ্রান্ট সিগন্যাল আসে তখনই সে কন্ট্রোল পায়, তো এই কাজগুলো করতে 250 ন্যানো সেকেন্ড সময় আসলে লাগে। তাহলে 256 বাস্ট মোডে
256 বাইট আমরা ট্রান্সফার করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন বার্স্ট মোডে কি বললাম, বাল্ক ডাটা আমরা কি একবারেই ট্রান্সফার করতে পারবো, ওরকম সাইকেল করে দরকার হবে না। তাহলে আমাদের কি হবে, তো আমরা মাইক্রোপ্রসেসরের কাছ থেকে আগে কি বাসের কন্ট্রোলটা নেব, ডিএমএ কন্ট্রোলার সেটা করবে, সেটার জন্য কত সময় লাগবে, 250 ন্যানোসেকেন্ড। ডিএমএ যখন এখন বাসের কন্ট্রোলটা পেয়ে গেছে, তাহলে এখন কি সে কি করবে, 256 বাইট একবারে ট্রান্সফার করবে, একবারে, কারণ বার্স্ট মোডে আমরা কি বাল্ক ডাটা একবারে ট্রান্সফার করতে পারি। তাহলে 256 বাইট ডেটা ট্রান্সফার করতে কত সময় লাগবে এটা একটু বের করেন তো। যদি ডেটা ট্রান্সফারের রেট হয় 75 কিলোবাইট পার সেকেন্ড, তাহলে 256 বাইট ট্রান্সফার করতে কত সময় লাগবে? সব এটা একটু বের করেন সবাই। স্যার এটা তো আচ্ছা বাইটসে কনভার্ট করা লাগবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, এটা ইজি, আসলে ঐকিক নিয়মের মতো, ওই যে ম্যাথ করছিলেন না, যে কোন একটা প্লেনের গতি যদি হয় 50 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে এত কিলোমিটার যাইতে কত সময় লাগবে, ঠিক সেম ম্যাথ। ট্রান্সফার রেট হচ্ছে 75 কিলোবাইট পার সেকেন্ড, তাহলে 256 বাইট ট্রান্সফার করতে কত সময় লাগবে? এই যে 256 ডিভাইডেড বাই 75 ইনটু, আচ্ছা কিলোবাইট কে বাইটে কনভার্ট করার জন্য কি কিন্তু 1024 হ্যাঁ 10240 এটা দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ এটা আছে টাইম। এটা কি সবার কাছে ক্লিয়ার কিভাবে টাইমটা বের করলাম? এটা হচ্ছে জাস্ট ঐকিক নিয়ম, যে 75 কিলোবাইট ট্রান্সফার করতে সময় লাগে 1 সেকেন্ড, তাহলে 1 বাইট ট্রান্সফার করতে কত সময় লাগবে? 1/75 কিলোবাইট, 1/75, তাহলে 256 বাইট ট্রান্সফার করতে কত সময় লাগবে? এত। তো এই অপারেশনটা সম্পূর্ণ হওয়ার জন্য একটা সময় লাগলো, মনে করেন এটা বের করলেন এই টাইমটা। এরপরে কি করবে, ডিএমএ আবার কন্ট্রোলটা কি করবে, মাইক্রোপ্রসেসরের কাছে ট্রান্সফার করবে, সেটা করার জন্য কত সময় লাগবে আবার? 250 ন্যানোসেকেন্ড। হ্যাঁ 250 ন্যানোসেকেন্ড, এইটা হচ্ছে টোটাল টাইম। কারো কোনো সেকেন্ড অথবা ন্যানোসেকেন্ড দুইটার একটাতে টোটাল অ্যান্সারটা লিখলেই তো হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটাতে লিখে, তবে ন্যানোসেকেন্ডে লেখাই ভালো, কারণ যেহেতু টাইমগুলো খুবই অল্প অল্প হবে, ন্যানোসেকেন্ড অথবা মাইক্রো সেকেন্ডে লেখাই ভালো। স্যার ন্যানো সেকেন্ডে কনভার্ট করতে গেলে সেকেন্ড থেকে কত দিয়ে নিয়ে করা লাগে? 10⁻⁹ হচ্ছে ন্যানো, আর মাইক্রো হচ্ছে 10⁻⁶। এই যে এখানে একটু ডায়াগ্রামটা দেখেন, কি বলতেছি, ডিএমএ কি করবে, এই মাইক্রোপ্রসেসর থেকে বাসের আগে কন্ট্রোলটা রিকোয়েস্ট করবে, গ্রান্ট করবে। এটা করার জন্য প্রথমে লাগবে আমাদের 250 ন্যানোসেকেন্ড। এখানে আবার লাগবে কি, ওই যে পুরো ডাটাটাকে ট্রান্সফার করতে একটা সময় লাগবে, ঠিক আছে। তারপরে আবার বাসের কন্ট্রোলটা ছেড়ে দিতে আরেকটা সময় লাগবে, ঠিক আছে। এটা চাই যে টোটাল টাইমটা, ওই দেখেন এই যে এই টাইমটা আসলে লাগবে না ন্যানো সেকেন্ড বার্স্ট মোড, ঠিক আছে। আর সেকেন্ডটা বলছে কি, সাইকেল স্টিলিং মোডে যদি আমরা করি, সাইকেল স্টিলিং মোডে আমরা যদি ট্রান্সফার করি, সাইকেল স্টিলিং মোডে, তাহলে আমাদের দেখেন তো কি 256 বাইট ট্রান্সফার করতে কয়টা সাইকেল লাগবে। আমরা সাইকেল স্টিলিং মোডে প্রতিটা সাইকেলে শুধুমাত্র 1 বাইট করে ট্রান্সফার করতে পারি, তাহলে 256 বাইট ট্রান্সফার করতে আমাদের কয়টা সাইকেল লাগবে? 256 বাইট, 256 সাইকেল স্যার। ইয়েস, হ্যাঁ রাইট, 256 সাইকেল লাগবে আমাদের। আবার দেখেন একটা সাইকেল যখন আমরা ইউজ করব, একটা সাইকেল ইউজ করার জন্য এরকম 250 ন্যানোসেকেন্ড লাগবে না, যে বাসটা রিকোয়েস্ট করার জন্য। আবার ওই একটা সাইকেল অপারেশন শেষে আবার বাসের কন্ট্রোলটা ছেড়ে যাওয়ার জন্য আবার 250 ন্যানোসেকেন্ড লাগবে। তার মানে পার সাইকেলে আসলে যে বাসের রিকোয়েস্ট নেওয়া, গ্রান্ট করা,
আবার বাসের কন্ট্রোল ছেড়ে দেওয়া, এটার জন্য টোটাল আসলে 500 ন্যানো সেকেন্ড সময় লাগবে না? জি স্যার। একটা সাইকেলে আমার তো 256 সাইকেল দরকার, এই একটা সাইকেলে 500 ন্যানো সেকেন্ড করে লাগতেছে, তাহলে 256টা সাইকেলের জন্য এত ন্যানো সেকেন্ড আমাদের শুধুমাত্র ব্যয় হবে কিসের জন্য? ইয়ার জন্য, ওই বাসের রিকোয়েস্ট করা, গ্রান্ট করা এবং বাসের কন্ট্রোল ছেড়ে দেওয়া একটা সাইকেলের জন্য। আর এক সাইকেলে যদি 1 বাইট করে পাঠাচ্ছি, তাহলে এখানে 256 না, 1 বাইট ট্রান্সফার করার জন্য কত সময় লাগবে এক সাইকেলে? এক বাইট ট্রান্সফার করার জন্য এত সময় লাগবে না? 1/75 ইন্টু 1024। প্লাস 1/75 ইন্টু, এক সাইকেলের জন্য আমাদের টোটাল এত টাইম দরকার। ক্লিয়ার? তো এই পুরো টাইমটাকে কি করতে হবে? 256 দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করতে হবে ফাইনালি, তাহলে আমরা 256 বাইট ট্রান্সফার করার জন্য টাইমটা পেয়ে যাব। দেখেন এই যে 1 বাইট, আমার শুধু 1 বাইট ট্রান্সফার করার জন্য প্রথমে ওই যে বাসের রিকোয়েস্ট আর গ্রান্ট পাইতে 250 ন্যানো সেকেন্ড লাগবে, 1 বাইট ট্রান্সফার করতে এত ন্যানো সেকেন্ড সময় লাগবে, আবার বাসের কন্ট্রোল ছেড়ে দিতে 250 ন্যানো সেকেন্ড লাগবে। তো টোটাল শুধুমাত্র 1 বাইট ট্রান্সফার করতে আমাদের এত সময় লাগবে, তাহলে এটা হচ্ছে এই টোটাল হচ্ছে এত। তো এরকম এটা হচ্ছে একটা সাইকেলে, এই জন্য 256 বাইট ট্রান্সফার করতে আমাদের 256টা সাইকেল লাগবে, এই জন্য টোটাল টাইমটাকে আবার 256 দিয়ে মাল্টিপ্লাই। ক্লিয়ার? সাইকেল স্টিলিং মোডে ক্লিয়ার? সবাইকে বোঝা গেছে? আচ্ছা, ওকে। তাহলে আমাদের ওই যে মেমোরি ইনপুট আউটপুট আমাদের কিন্তু শেষ হয়ে গেল। স্যার এটার উপরে সিটি। হ্যাঁ, শুধুমাত্র ওই যে ডিএমএ পর্যন্ত ওই দুটো স্লাইডে শুধু থাকবে সিটি, আর 8086 এর এই পার্টগুলো থাকবে না সিটিতে। আচ্ছা, আপনাদের একটা কাউন্সিলিং আওয়ার আমি দিছি, বুঝছেন? কাউন্সিলিং আওয়ারটা হচ্ছে মঙ্গলবার 11টা থেকে 12টা। ঠিক আছে, এই টাইম হচ্ছে কাউন্সিলিং আওয়ার, এটার আমি লিঙ্ক ইলেমএস এ আপলোড করে দেবো। এই টাইমে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আসতে পারেন, ঠিক আছে? স্যার ওই টাইমে ক্লাস থাকে স্যার। ওই টাইমে ক্লাস থাকে? কি স্যার? স্যার 5টার পরে দেন, মানে এবার সব ফ্যাকাল্টিরা 5টার পরে দিয়েছে। 5টার পরে আসলে অনেক হয়, আমার একটু প্রবলেম আছে। স্যার তাহলে আমরা আপনাকে মানে মেইল করার পরে একটা কাউন্সিলিং আওয়ার দেন, মানে এটা বেটার না হয় থার্সডেতে। আচ্ছা, ঠিক আছে। স্যার উইকেন্ডসে দেওয়া যেত স্যার। ঠিক আছে, আপনারা আচ্ছা, আপনারা হয়তো অন্য কাউন্সিলিং আওয়ারেও আসতে পারেন। আমার একটা টাইম বলি আপনাদের,
আচ্ছা, এই ক্লাসে যে রবিবারে যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসের আগে কি আপনারা ফাঁকা আছেন 9:30 থেকে 10:30? আচ্ছা আমার আছে। হুম, ক্লাস আছে। ক্লাস আছে। বুধবারেও ক্লাস আছে 9:30 থেকে 10:30? জি স্যার। আচ্ছা, তাহলে আপনারা কাজ করেন, আমাকে একটা মেল দিবেন, বুঝছেন? আপনাদের যদি সমস্যা থাকে সবাই মিলে একটু এগ্রি করে একটা যে কোনো সময় একটা মেল দিবেন। আমি একটা কাউন্সিলিং ঠিক করব, ঠিক আছে? এটা কি আপনাদের বেটার হবে? স্যার স্যার এটাই সবচেয়ে উইকেন্ডস বেটার। এ ম্যানেজ করতে পারবেন না স্যার উইকেন্ডস? হ্যাঁ, যদি ওরকম হয় তাহলে ওই আমি একটু টাইম দেখে আমার একটা উইকেন্ডে আপনাদের টাইম দেবো একদিন, ঠিক আছে? একটা মেল করবেন যে স্যার আমাদের কাউন্সিলিং একটা দরকার, তাহলে সেই হিসেবে আমি একটা উইকেন্ডে কাউন্সিলিং আওয়ার দিতে আসলে আমাদের করছে, নিষিদ্ধ করা হয়েছে। তো তো আপনারা একটু আমাকে যখন মেল দিবেন তাহলে আমি আসলে ওই সময় একটা কাউন্সিলিং আপনাদের ঠিক করে দেবো। এটা কি হবে না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর যেহেতু অফিসিয়ালি আমাদের একটা কাউন্সিলিং আমার দিতে বলছে, সেজন্য আমি আসলে মঙ্গলবারে যেটা আমি ঠিক করছি ওটাই আসলে এলএমএস এ আপলোড করে রাখবো, ঠিক আছে? আর আপনাদের যেটা দরকার হবে আমাকে মেল করবেন, আমি আপনাদের পরে একটা লিংক দিয়ে দেবো। আচ্ছা, আমরা আসলে আজকে যেটা শুরু করলাম সেটা হচ্ছে 8086 এর আর্কিটেকচার। 8086 এর একটা মাইক্রো প্রসেসর। একটা মাইক্রো প্রসেসর, এর একটু ইন্টারফেসিংটা দেখেন সেম। আমরা এর পর্যন্ত যেটা মাইক্রো কম্পিউটার একটা যেটা স্ট্রাকচার দেখে আসছিলাম প্রথম স্লাইডে কিভাবে ইন্টারফেসিং হয়, সেম এখানেও দেখেন মাইক্রো প্রসেসর আছে। আসলে সরি, আসলে নেটওয়ার্ক কানেকশনটা ড্রপ হয়ে গেছিল। আচ্ছা, দেখেন এটা হচ্ছে মাইক্রো প্রসেসরের আমাদের 8086 এর একটা ফাংশনাল ব্লক হিসেবে দেখানো হয়েছে। এখানে কি কি ইউনিট আছে আমরা একটু দেখি। এর প্রথম যে ইউনিট আছে সেটা হচ্ছে বলা আছে এএলইউ। এটার এএলইউর ফুল রূপটা কেউ কি বলতে পারবেন? স্যার অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। ইয়েস, হ্যাঁ, লজিক ইউনিট, রাইট। এই এএলইউটা কি করে, যে কম্পিউটেশনাল অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ আর ওই যে লজিক্যাল অপারেশন গুলো, এগুলো হচ্ছে কাজ হচ্ছে এএলইউ। আচ্ছা, এই অপারেশন গুলো করার পর আমরা যে বিভিন্ন ধরনের যোগ বিয়োগ করে আমাদের অপারেশনটা করার পর কি হতে পারে, হয় আমাদের রেজাল্টটা কি আসতে পারে, নেগেটিভ আসতে পারে। আবার রেজাল্টটা এমন হতে পারে যে জিরো চলে আসছে। হতে পারে রেজাল্টটা আমাদের 16 বিটে আমরা অপারেশন করছি, যোগ করার পর দেখা গেছে আমাদের রেজাল্টটা 17 বিট হয়ে গেছে। মানে কি হয়েছে, ওভারফ্লো হয়ে গেছে। তো এই যে ইন্ডিকেশন, একটা অপারেশন করার পর আমাদের কি কি একটা ইন্ডিকেশন আসতেছে, সেটা হচ্ছে কোথায় দেখা এটা ফ্ল্যাগ রেজিস্টার। তো এরকম 9টা ফ্ল্যাগ রেজিস্টার আছে, এর মধ্যে 6টা ফ্ল্যাগ রেজিস্টারে আমরা এই অপারেশন গুলো দেখাই, যে আমাদের অপারেশনটা জিরো কিনা, নেগেটিভ কিনা, ওভারফ্লো হলো কিনা। এগুলো আসলে ফ্ল্যাগ রেজিস্টারে যখন যেটা অপারেশন করার পর যেটা হয়, ধরেন জিরো অপারেশন হয়েছে, তাহলে জিরো ফ্ল্যাগটা অন হয়ে যাবে। এরপরে দেখেন এখানে কিছু রেজিস্টার আর ইন্টারনাল মেমোরি আছে। তো সিপিইউর ভিতরেও তো ইন্টারনাল কিছু রেজিস্টার, যেমন আছে এএক্স রেজিস্টার, বিএক্স রেজিস্টার, এগুলো হচ্ছে ডেটা রেজিস্টার। এগুলোতে আমরা কি করি, ডেটাগুলোকে রেখে অপারেশনটা করতে হয় আমাদেরকে। আর একটা আছে ইনস্ট্রাকশন ডিকোডিং ইউনিট।
আমাদের যে ইনস্ট্রাকশন গুলা আমরা যেমন প্রোগ্রাম গুলা লিখতেছি, যেমন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এই ইনস্ট্রাকশন গুলো এগুলো কোথায় থাকে? মেমোরিতে থাকে। তো মেমোরি থেকে আমরা ডেটা বাসের মাধ্যমে নিয়ে আসি একে যে ইনস্ট্রাকশন ডিকোডিং ইউনিট, সেটা কি করে ইনস্ট্রাকশন গুলা মেমোরিতে যে অবস্থায় আছে সেই অবস্থায় কিন্তু আসলে এএলইউ কাজ করতে পারে না, সেটাকে ডিকোড করে আমাদের এএলইউ এর মতো করে উপযোগী করতে হয়। সেই ডিকোডিং এর কাজটা করে আসলে ইনস্ট্রাকশন ডিকোডিং ইউনিট। আরেকটা দেখেন, সেটা হচ্ছে পিসি। পিসি বা আইপি, এটাকে বলা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার অথবা ইনস্ট্রাকশন পয়েন্টার। আমরা যেগুলো প্রোগ্রামগুলো লিখি, প্রোগ্রামগুলো কি লাইন বাই লাইন লিখি না? একটা লাইনের পর আরেকটা লাইন থাকে। প্রথম লাইনে ধরেন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, পরের লাইনে যোগ থাকে, পরের লাইনে আমরা রেজাল্টটা শো করি, পরের লাইনে ধরেন ইনপুট নেই, এভাবে লাইন বাই লাইন থাকে। তো কোন লাইনের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হয়েছে সেটা হচ্ছে পয়েন্ট করে রাখে কে? পিসি অথবা আইপি রেজিস্টার। তো এখানকার ধরেন এই লাইনে আমার প্রসেসরটা কাজ করতেছে, এই লাইনের ইনস্ট্রাকশনটা সে এক্সিকিউট করতেছে। তো প্রোগ্রাম কাউন্টার সে কোথায় পয়েন্ট করে রাখবে? নেক্সট লাইনে সে পয়েন্ট করে রাখবে। এই লাইন এক্সিকিউশন হওয়ার পর প্রোগ্রাম কাউন্টার বেড়ে পরের লাইনে আবার পয়েন্ট করবে। ক্লিয়ার? এটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার বা ইনস্ট্রাকশন পয়েন্টার। আর আমরা তো জানি এই যে সার্কিট গুলো কি করে, ওই যে ক্লক সিগন্যাল নেয়, কিছু ক্লক সিগন্যাল দিতে হয়। তো এই ক্লক সিগন্যাল আর কন্ট্রোল গুলো এই যে টাইমিং এবং কন্ট্রোল ইউনিট এই পার্টটা করে। এটা হচ্ছে আমাদের 8086 এর ফাংশনাল ব্লক আমরা দেখলাম। তো 8086 এর কিছু ফ্যামিলি আছে দেখেন। 8085 ছিল 8 বিট মাইক্রোপ্রসেসর, 8086 হচ্ছে ফার্স্ট হচ্ছে 16 বিটের প্রসেসর। আর এরপরে কিছু 8086 এর আপগ্রেডেড ভার্সন বের হয়েছে, যেমন 80 দেখেন 8086, এই দুইটা নাম্বার কিন্তু সেম ঠিক থাকবে, খালি এর মাঝখানে দেখেন ভার্সন নাম্বারটা অ্যাড হচ্ছে 1, তারপরে 2, তারপরে দেখেন 3, তারপর হচ্ছে 4। আপগ্রেডের ভার্সন গুলো এভাবে আসলে নাম্বারগুলো প্রকাশ করা হয় 1 2 3 4। 386 এটা হচ্ছে কি 32 বিটের আর্কিটেকচারে চলে গেছে। আরেকটা ফ্যামিলি দেখেন 8086, এখানকার সেম 8086 এর কিন্তু পার্থক্যটা হচ্ছে যে 8 বিট ডেটা বাস। এই যে ডেটা বাসটা আছে না, এই যে ডেটা বাস, এই ডেটা বাসটা হচ্ছে 8086 এর 16 বিটের, আর 8088 এ 8 বিটের। এটা ক্লিয়ার যে ডেটা বাসটা 8086 হচ্ছে 16 বিটের, আর 8088 এ 8 বিটের ডেটা বাস। তো 8086 দেখেন 1979 এ কিন্তু উদ্ভাবন করা হয়েছে। এটা কোথায় উদ্ভাবন করা হয়েছে কেউ কি বলতে পারবেন? 8086 প্রসেসরটা মানে কোন কান্ট্রিতে উদ্ভাবন করা হয়েছিল? এটা হচ্ছে ইসরায়েলে ইন্টেলের যে গবেষণাগার আছে সেখানে উদ্ভাবন করা হয়েছিল। আচ্ছা, আমরা কিছু পিন ডায়াগ্রাম দেখেন। পিন ডায়াগ্রামের প্রথম পিন হচ্ছে কি, আমাদের একটু অ্যাড্রেস পিন গুলো দেখি। দেখেন এই যে এইগুলো হচ্ছে অ্যাড্রেস পিন। 8086 এর অ্যাড্রেস বাস কত বিটের? 16 বিট। না 20 বিট। অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিটের। অ্যাড্রেস বাস 20 বিট বলে তো 2 টু দি পাওয়ার 20 মানে 1 মেগাবাইট হয়। আচ্ছা, অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিটের। তো এই যে দেখেন 20টা পিন এখান থেকে দেখেন, এখানে এই পাশে আছে 0 থেকে 14 পর্যন্ত, আর এই পাশে বাকি 5টা পিন আছে। এই দিয়ে হচ্ছে 20 বিটের। আর আমার 8086 এর ডেটা বাস হচ্ছে কয় বিটের? 8086 এর ডেটা বাস 16 বিট। 8086 এর দেখেন 16 বিট। আচ্ছা, এখানে একটু দেখেন, যে পিনগুলো আমরা অ্যাড্রেস হিসেবে ইউজ করব সেই পিনগুলো আবার ডাটা হিসেবে ইউজ করি। এই যে অ্যাড্রেস পিনের 0 থেকে 15, এই যে এই 16টা পিন আসলে কি হিসেবে কাজ করে? ডাটা বাস হিসেবেও কাজ করে। তার মানে কি অ্যাড্রেস পিন এবং ডাটা বাসের পিন একসাথে কিন্তু করা, মাল্টিপ্লেক্স করা। আচ্ছা, এই মাল্টিপ্লেক্স করার ফলে আমাদের কি সুবিধা হয়েছে কেউ কি বলতে পারবেন?
যে স্যার পিনগুলো আমরা আমাদের হচ্ছে সার্কিটটা ছোট হয়ে গেছে। হ্যাঁ অবভিয়াসলি যে আসলে ডাটা ধরেন 16 বিটের যদি ডাটা বাস আমরা আলাদা পিনে চাইতাম তাহলে কি হইতো, আরো 16টা এক্সট্রা পিন লাগতো আমাদেরকে। কিন্তু অ্যাড্রেস বাসের সাথে আমাদের এই ডাটা বাসের পিনগুলো একসাথে করার পরে কি হয়েছে, আমাদের পিনের নাম্বার গুলো কি হয়েছে, কমে গেছে। তো আমাদেরকে এখন তো কখনো অ্যাড্রেস এই পিনগুলো কি হবে, কখনো অ্যাড্রেস হিসেবে কাজ করবে আবার কখনো ডাটা বাস হিসেবে কাজ করবে। তো এটাকে বোঝানোর জন্য আসলে এই যে এই 25 নম্বরের যে পিনটা আছে, 25 নম্বরের যে পিনটা ALE অ্যাড্রেস লেস ইনাবল, এই জিনিসটাকে ইউজ করা হয়। অ্যাড্রেস লেস ইনাবল যখন 1 দেওয়া হবে তখন এই পিনগুলো কি হিসেবে কাজ করবে, অ্যাড্রেস হিসেবে কাজ করবে। আর অ্যাড্রেস লেস ইনাবল এখানে যখন আপনারা 0 দিবে তখন কি হবে, 1 দিলে অ্যাড্রেস আর 0 দিলে ডাটা হিসেবে কাজ করবে। আর আরেকটু দেখেন এই যে অ্যাড্রেসে দেখেন বাকি যে 4টা পিন দেখেন স্ট্যাটাস বিট S3 S4 S5, এগুলো কিন্তু পিওরলি অ্যাড্রেস পিন, এগুলোর সাথে আর ডাটা কিন্তু মাস্ক করে নাই, কারণ ডাটা তো 16 বিট, এজন্য অ্যাড্রেসের 16 বিটের সাথে ডাটা 16 বিট মাল্টিপ্লেক্স। আর অ্যাড্রেসের যে 4টা পিন সেটার সাথে আবার স্ট্যাটাস বিট গুলো কি মাল্টিপ্লেক্স অবস্থায় আছে। যেমন 4টা অ্যাড্রেস পিনের সাথে 4টা স্ট্যাটাস পিন মাল্টিপ্লেক্স আছে। আর এই 8086 আসলে মিন মোড আর ম্যাক্স মোডে কাজ করতে পারতো। মিন মোড আর ম্যাক্স মোড আসলে কি, ধরেন ম্যাক্স মোডে আসলে এটা আসলে খুব আরো এক্সট্রা কিছু অপারেশন সাপোর্ট করে, আর মিন মোডে আর অন্য কিছু অপারেশন সাপোর্ট করে, এই আর কি। আর আমরা যে ডিএমএ থেকে আমরা এখনই দেখে আসলাম না, হোল্ড এ পিন ছিল, তো এই যে আছে এই 2টা পিন হোল্ড এ। আচ্ছা এই পিনগুলো জানলেই হবে, আর লাগবে না। হ্যাঁ, 8086 এটা একটু আর্কিটেকচারাল ইন্টারনাল আর্কিটেকচার দেখেন। একটা আর্কিটেকচারের ভেতরে যদি দেখি আমরা, একটা পোর্শন হচ্ছে কি এক্সিকিউশন ইউনিট, আর একটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট। এই 2টা পোর্শনে আমরা 8086 কে ভাগ করতে পারি। এক্সিকিউশন ইউনিট হচ্ছে মেইন পার্ট, এখানে হচ্ছে যে অপারেশন গুলো হয়, যোগ বিয়োগ গুণ ভাগ, এই মেইন অপারেশন গুলো এক্সিকিউশন ইউনিটের কাজ। আর বাস ইন্টারফেস ইউনিটের কাজ হচ্ছে যে মেমোরির যে অপারেশন গুলা, যে মেমোরি থেকে কোনো ডেটা রিড করে নিয়ে আসা, ডেটা রাইট করা, এই বাসকে নিয়ন্ত্রণ করা, ডেটাকে নিয়ন্ত্রণ করা, এই কাজগুলো আসে বাস ইন্টারফেস ইউনিট। X086 কি মোডে কত ক্লক রেটে কাজ করতে পারে, যে 5810 মেগাহার্টজ। আচ্ছা এখনকার প্রসেসর গুলো আসলে বেস ক্লক কত বলতে পারবেন কেউ, মানে নরমালি বেস ক্লক কত হয়? আমরা যে প্রসেসর গুলো এখন ইউজ করি সেগুলো আসলে হ্যাঁ গিগাহার্টজ, নরমালি 3 গিগাহার্টজ হয় কিন্তু না বেস ক্লক। এটা একটা খেয়াল রাখবেন যে এটা হচ্ছে 16 বিটের আর্কিটেকচার। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে নেই, আসলে কোনো একটা মাইক্রোপ্রসেসর কত বিটের এটা আসলে এক্স্যাক্টলি বোঝা যায় আসলে যে এই এএলইউ দিয়ে, তার ইন্টারনাল যে এএলইউটা কত বিটের অপারেশন একসাথে করতে পারে সেটাই আসলে মূলত তার বিট নির্ধারণ করে। 8086 এর এএলইউটা একেবারে 16 বিটের ডেটা, 16 বিটের অপারেশন একসাথে করতে পারতো ডেটা নিয়ে, এজন্যই আসলে এটাকে বলা হয় 16 বিট। আর এর বাসটা দেখেন 20 বিট, এটা একটু খেয়াল রাখবেন যে বাস হচ্ছে 20 বিটের আর বাকি হচ্ছে 16 বিট সব। আচ্ছা পিন ডায়াগ্রাম গুলো তো একটু বললাম যে এই পিন গুলো হচ্ছে কি অ্যাড্রেস এবং ডেটা পিন, আর এগুলো হচ্ছে মাল্টিপ্লেক্সড অবস্থায় আছে। আচ্ছা যেহেতু ডেটা পিন গুলো আছে এর সাথে, অ্যাড্রেস পিনের সাথে ডেটা পিনও আছে, তো এই পিন গুলো কি হবে বাই ডিরেকশনাল। আর এই পিন গুলো আছে যে মাল্টিপ্লেক্স অবস্থায় আছে, কি স্ট্যাটাস সিগন্যালের সাথে মাল্টিপ্লেক্স অবস্থায় আছে। আচ্ছা এটা হচ্ছে কি বাস হাই ইনেবল, এই পিনটা দেখেন,
এই পিনটা আছে বাস হাই ইনেবল। বাস হাই ইনেবল যখন আপনার 0, আচ্ছা এখানে দেখেন তো যে বিএসই এটার উপর এরকম বার দেওয়া আছে না, এরকম কোন একটা পিনে দেখেন, অনেকগুলো পিনের উপরে দেখেন বার দেওয়া আছে, খেয়াল করেন। এই বার দেওয়া মানে কি, এই পিনগুলো 0 হলে অ্যাক্টিভেট হবে। এটা কি ক্লিয়ার? 0 হলে কিন্তু অ্যাক্টিভেট হবে যেগুলোর উপর বার দেওয়া আছে, আর যেগুলোর উপর বার নেই সেগুলো হচ্ছে 1 দিলে অ্যাক্টিভেট হবে। আচ্ছা, বাস হাই এনেবল যখন আমার 0 হবে তার মানে তখন বুঝাবে এই যে D0 থেকে আপার বিট, ডাটা বাস হচ্ছে 16 বিট না, তার মানে কি লো হচ্ছে 8 বিট আর হায়ার হচ্ছে 8 বিট। তো বাস হাই ইনেবল যখন 0 হবে তখন মানে কি এই আপার যে 8 বিট আছে D8 থেকে, এই D8 থেকে এই যে এই পিনগুলো তখন কি করবে, ডাটা বাসের পিন হিসেবে কাজ করবে। তখন আর অ্যাড্রেস বাসের পিন হিসেবে কাজ করবে না, ডাটা বাসের পিন হিসেবে কাজ করবে। ক্লিয়ার? এটা হচ্ছে বিএসি, বাস হাই ইনেবল। আর বাস হাই ইনেবল যখন 1 হবে তখন অ্যাড্রেস পিন হিসেবে কাজ করবে এই পিনগুলো। আর ওই যে মিনিমাম ম্যাক্সিমামের জন্য, তো এখান থেকে একটু বলেন তো, এই যে মিনিমাম ম্যাক্সিমাম যদি এই পিনটা 0 হয় তাহলে কোন মোডে কাজ করবে, মিনিমাম না ম্যাক্সিমাম মোডে কাজ করবে? মিনিমাম। না, ম্যাক্সিমাম মোডে কাজ করবে। আমি কি বললাম, এই ধরেন এমএক্স এর উপরে একটা বার দেওয়া আছে না, তার মানে কি 0 হলে ম্যাক্সিমাম মোড আর 1 হলে মিনিমাম মোড। যেগুলোর উপর বার দেওয়া নেই সেগুলো মানে 1 হলে সেগুলো অ্যাক্টিভ হবে, আর যেগুলোর উপর বার দেওয়া আছে সেগুলো 0 হলে অ্যাক্টিভ হবে। ক্লিয়ার? যেমন এই রিড পিনটা 0 হলে কিন্তু অ্যাক্টিভ হবে, কারণ এর আরডির উপর একটা বার দেওয়া আছে। 16 বিটের মাইক্রোপ্রসেসর, এগুলোর অনেক কিছু এর ভেতরে রেজিস্টার আছে, এএক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স। আবার 16 বিটের ডেটা বাসের লেন্থ হচ্ছে তার কি 16 বিট, তার মানে কি একসাথে 16 বিটের ডেটা একসাথে পাস করতে পারবে। আচ্ছা, এটা একটু দেখানো হয়েছিল, আরেকবার দেখেন যে মেমোরিতে কিভাবে অবশ্য। এটা একটা মেমোরি চিন্তা করেন, মেমোরিতে প্রথম ডাটাটা হচ্ছে ফার্স্ট ডাটা বা থাকে, সেই ডাটাটার অ্যাড্রেস হচ্ছে 00, পরের পরের লোকেশনটা আছে এরকম অ্যাড্রেস দেওয়া থাকে 1, 10, এভাবে বাড়তে থাকে। তাই এরকম 20 বিট হলে 2 টু দি পাওয়ার 20টা লোকেশনকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তাহলে যেহেতু 2 টু দি পাওয়ার 20, 2 টু দি পাওয়ার 20 মানে হচ্ছে কি 1 মিলিয়ন, ঠিক আছে, 1 মিলিয়ন লোকেশন। আর একটা ডেটা সাইজ হচ্ছে আমাদের 8 বিট, এই জন্য 8 দিয়ে গুণ দিলে হবে 1 মেগাবাইট। এই জন্য আসলে 8086 এর ক্যাপাসিটি হচ্ছে 1 মেগাবাইট অফ মেমোরি। তাহলে অ্যাড্রেস বাসটাই আসলে মূলত নির্ধারণ করে কত বিটের আমরা করতে পারবো। এই যে ক্যালকুলেশনটা আরেকবার দেখেন যে 2 টু দি পাওয়ার 20, যেহেতু 20 হচ্ছে অ্যাড্রেস বাস 20 বিটের, এতগুলো নাম্বার অফ লোকেশনকে আমরা অ্যাক্সেস করতে পারবো লোকেশন। আর ইচ লোকেশন হচ্ছে 8 বিট বড় সাইজ, 8 বিট ডেটা সাইজ, এই জন্য 8 দিয়ে গুণ করলে এসব টোটালি হবে 1 মেগাবাইট টোটাল মেমোরি। এর বেশি মেমোরি দিলে সে আর অ্যাক্সেস করতে পারবে না 8086। আচ্ছা, ঠিক একই কারণে আমাদের যখন 32 বিটের প্রসেসর ছিল তখন কিন্তু আমরা 4 জিবির বেশি র্যাম লাগাইতে পারতাম না। এটা কি জানেন? 32 বিটের যদি কম্পিউটার হয় আপনার, তখন আপনি কিন্তু 4 জিবির বেশি র্যাম ইউজ করতে পারবেন না। কারণ হচ্ছে 2 টু দি পাওয়ার 32 যদি দেন দেখবেন 4 জিবির পর্যন্ত ম্যাক্সিমাম 4 জিবি আসবে। এখানে কিছু পার্থক্য দেওয়া আছে যে 8085 আর 8086, এটা একটু দেখে নিয়ে। আচ্ছা আচ্ছা, ইন্টারনাল আর্কিটেকচারটা সেম, আগে যেটা দেখাইছি সেটাই।
আচ্ছা 8086 এর দেখেন, এটা আরেকটা আর্কিটেকচার স্লাইড। এই ইন্টারনাল স্ট্রাকচার তো আমরা আগেই দেখে আসলাম। স্ট্রাকচারের মধ্যে দেখতেছি আমরা দুইটা পার্টে ভাগ ছিল, এক্সিকিউশন ইউনিট আর হচ্ছে কি বি বাস ইন্টারফেস ইউনিট, দুইটা ইউনিট। বিআইইউ বা বাস ইন্টারফেস ইউনিটের কাজটা কি? কোন একটা অ্যাড্রেস সেন্ড করা, মেমোরি থেকে ফেস করা, মেমোরির মধ্যে রিড করা, রাইট করা, এগুলো হচ্ছে বাস ইন্টারফেস ইউনিটের কাজ, মানে ডেটা নিয়ে কাজ। এর অল ট্রান্সফার, অল কাইন্ড অফ ট্রান্সফার এবং অ্যাড্রেস, এটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিটের কাজ। আর এক্সিকিউশন ইউনিটের কাজ হচ্ছে যত প্রকার এক্সিকিউশন আছে, যেমন মেমোরি এক্সিকিউশন বলতে যোগ বিয়োগ গুণ ভাগ লজিক্যাল ইউনিট, এএলইউ এর অপারেশন গুলো হচ্ছে এক্সিকিউশন ইউনিটের কাজ। তো এক্সিকিউশন ইউনিট কি করে? যে অপারেশন গুলো আছে, যে অ্যাড, সাবট্রাক্ট, এন্ড, অর, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এই অপারেশন গুলো এক্সিকিউশন ইউনিটের কাজ। আর এক্সিকিউশন ইউনিটের মধ্যে কি আছে? 16 বিটের অফ জেনারেল পারপাস রেজিস্টার আছে আর ফ্ল্যাগ রেজিস্টার আছে। এই যে দেখেন, এগুলো হচ্ছে রেজিস্টার, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে 16 বিটের রেজিস্টার। আর এই কিছু ফ্ল্যাগ আছে, এই ফ্ল্যাগ গুলো কোথায় আছে? এক্সিকিউশন ইউনিট পার্টে আছে। 16 বিটের রেজিস্টার গুলো আছে এক্স, বিএক্স, সিএক্স, এএক্স, এগুলো হচ্ছে রেজিস্টার। এই রেজিস্টার সম্পর্কে আরো ডিটেইলস আমরা জানবো। এর মধ্যে দেখেন যেগুলোতে এক্স লেখা আছে, এক্স, বিএক্স, সিএক্স, এই রেজিস্টার গুলো দুইটা পার্টে ভাগ করা যায়। সেই দুইটা কি কি পার্ট? 8 বিট করে, টোটালটা আছে 16 বিট। এর মধ্যে এই 4টা রেজিস্টারকে আমরা দুই পার্টে ভাগ করি, একটা আছে লো পার্ট আর একটা আছে হাই পার্ট। এল মানে এল তে লো পার্ট আর একটা হাই পার্ট, দুইটা পার্ট হচ্ছে 8 বিট করে আমরা ভাগ করতে পারি। আর ফ্ল্যাগ গুলা বললাম যে কয়টা ফ্ল্যাগ আছে? 9টা ফ্ল্যাগ আছে। 9টা ফ্ল্যাগের মধ্যে 6টা ফ্ল্যাগকে আমরা কিভাবে ইউজ করি? কন্ডিশনালি ইউজ করি। কি কি বললাম? একটা অপারেশন করার পর যেগুলো ঘটনা ঘটতে পারে, ওভারফ্লো হতে পারে, জিরো হতে পারে, নেগেটিভ হতে পারে, এই কন্ডিশন গুলোকে প্রকাশ করার জন্য আমরা এই ফ্ল্যাগ বিট গুলা অন হয়। আর 9টা ফ্ল্যাগের মধ্যে বাকি থাকলো 3টা ফ্ল্যাগ। 6টা ফ্ল্যাগ বললাম অপারেশনের কন্ডিশনকে বোঝানোর জন্য, আর বাকি 3টা ফ্ল্যাগ আছে কন্ট্রোল করার জন্য ইউজ করা হয়। কন্ট্রোল ফ্ল্যাগ আছে যেমন আছে ইন্টারাপ্ট দেওয়ার জন্য, এই ফ্ল্যাগ গুলো আসে ইন্টারাপ্টটা অপারেশন চলতেছে কিনা, ইন্টারাপ্ট ইনাবল আছে কিনা, এই আসলে ওই বাকি 3টা ফ্ল্যাগের ওগুলো দিয়ে বোঝানো হয়। আর বাস ইন্টারফেস ইউনিটের কাজটা কি? বাস ইন্টারফেসের কাজ হচ্ছে ডেটা নিয়ে কাজ করা, ডেটাকে ফেস করা, ডেটাকে রাইট করা, অ্যাড্রেস দেওয়া, এগুলো হচ্ছে বাস ইন্টারফেস ইউনিটের কাজ। বাস ইন্টারফেস ইউনিটে দেখেন একটা ফিফো রেজিস্টার আছে, এই যে একটা ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, কিউই। এটা মানে হচ্ছে কি, সামনে থেকে ডেটা আউট হবে আর পিছন থেকে ডেটা ইন হবে। সে মেমোরি থেকে কোনো ডেটা ইনস্ট্রাকশন নিয়ে এসে কিউ এর এখানে ইনসার্ট করবে, আর ইনস্ট্রাকশন গুলো এখান থেকে এক এক করে এক্সিকিউশন ইউনিটে যেয়ে এক্সিকিউট হবে। তাহলে বাস ইন্টারফেস ইউনিটের কাজ হচ্ছে এরকম ইনস্ট্রাকশন গুলো মেমোরি থেকে নিয়ে এসে এরকম কিউ এর মধ্যে রেখে দেওয়া, আর একটা একটা করে এক্সিকিউশন ইউনিটের মধ্যে সে পাস করে দেয়। আরেকটা হচ্ছে যে ফিজিক্যাল অ্যাড্রেস, 20 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস প্রডিউস করে। আচ্ছা আমরা যখন দেখবো, যখন আমরা অপারেশন হয় তখন আসলে অনেক সময় কি হয়, বাস ইন্টারফেস ইউনিট দেখেন একটা ডেডিকেটেড অ্যাডার আছে, একটু দেখি। এই ডেডিকেটেড অ্যাডারটা আছে, আমরা আরেকটু দেখবো। এই জিনিসগুলো আসলে বেস, কোন একটা মেমোরির বেস পয়েন্টার গুলোকে, বেস ইয়াটাকে নির্দেশ করে। মেমোরিকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়। তো ওই এখন আমাদের কি করতে হবে, আমরা আসলে 16 বিটে যখন অ্যাড্রেস দেই, অথবা আচ্ছা আমি একটা উদাহরণ দেই। ধর একটা মেমোরি লোকেশন 0টা হচ্ছে আমার বেস, এটাকে আপনি ধরতে পারেন এই যে ধর ডাটা সেগমেন্ট আসলে 0কে নির্দেশ করতেছে মেমোরির। তো আপনার আইপি বা ইনস্ট্রাকশন পয়েন্টার এখান থেকে কত দূরত্বে আছে সেটাকে নির্দেশ করতেছে, ঠিক? তো এই লোকেশনের আমি যদি অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেসটা পেতে চাই, তাহলে কি করব? তার বেস অ্যাড্রেসের সাথে ইনস্ট্রাকশন পয়েন্টারের অ্যাড্রেসকে যোগ করলে আমরা কি পাবো? ফিজিক্যাল 20 বিটের অ্যাড্রেসটা পাবো না? কারণ কি, অ্যাড্রেস ইনস্ট্রাকশন পয়েন্টার কি নির্দেশ করে? তার বেস থেকে কত দূরত্বে আছি আমি,
একটা বেস থেকে কত দূরত্বে আমি অবস্থান করছি সেটা হচ্ছে ধরেন আইপি বা ইনস্ট্রাকশন পয়েন্টার, আর বেসের অ্যাড্রেসটা ধারণ করতেছে ডিএস মনে করেন, ডাটা সেগমেন্ট। তো এটার অ্যাকচুয়াল অ্যাড্রেস পাইতে হলে কি করতে হবে, বেস থেকে ইনস্ট্রাকশন পয়েন্টারটা আমার যোগ দিলেই তো আমি অ্যাকচুয়ালটা অ্যাড্রেসটা পাবো। ক্লিয়ার? তো এই যোগের কাজটা করা হয় এই অ্যাডারটা দিয়ে, এই অ্যাডারটা দিয়ে। আচ্ছা, আরো কিছু কন্ট্রোল সিগন্যাল সে নিয়ে কাজ করে, যেমন রিড রাইট মেমোরি অপারেশন নাকি আই অপারেশন, এগুলো নিয়ে কাজ করে। বিআইওর মধ্যে কি আছে, 4টা সেগমেন্ট রেজিস্টার আছে দেখলাম, যে একটা আছে সিএস ডিএস, এই 4টা সেগমেন্ট রেজিস্টার গুলো আছে। সিএস হচ্ছে কোড সেগমেন্ট। একটা মেমোরিকে আমরা যদি টোটাল এরকম মেমোরি ধরি, এরকম আমরা 4টাকে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিএস বা কোড সেগমেন্ট, আর একটা হচ্ছে ডাটা সেগমেন্ট। কোড সেগমেন্ট হচ্ছে কি, আমরা যে প্রোগ্রামগুলো লিখি না, ধরেন হ্যালো ওয়ার্ল্ড একটা প্রোগ্রাম লিখলেন জাভাতে অথবা অ্যাসেম্বলিতে যাইতে লেখেন, সেটা কোথায় থাকবে, কোড সেগমেন্টে থাকবে। আর ডাটা সেগমেন্টে কি থাকবে, আপনি যে ওই যে অনেক সময় ধরেন ভেরিয়েবল অথবা মেমোরি অথবা ফাইল অপারেশন করেন, এগুলো হচ্ছে ডেটা সেগমেন্টে থাকে। অ্যারে ডিক্লেয়ার করেন, এগুলো হচ্ছে ডেটা সেগমেন্টে ডিক্লেয়ার হয়। আর কিছু আছে এক্সট্রা সেগমেন্ট, আর একটা হচ্ছে স্ট্যাক সেগমেন্ট, আর একটা থাকে স্ট্যাক সেগমেন্ট। স্ট্যাক তো জানেন যে স্ট্যাক উল্টার দিক দিয়ে স্ট্যাক, আচ্ছা কিউই হচ্ছে ফিফো বা ফার্স্ট ইন ফার্স্ট আউট। আর স্ট্যাক কি করে, যে দিক দিয়ে ইনপুট হয় সেদিক দিয়ে আউটপুট হবে স্ট্যাক। ঠিক আছে, আপনি একটা ধরেন কয়েনের একটা স্ট্যাক চিন্তা করতে পারেন। প্রথমে একটা কয়েন রাখবেন, তার উপরে আরেকটা কয়েন রাখবেন, তার উপরে আরেকটা কয়েন রাখবেন, তার উপরে আরেকটা কয়েন রাখবেন। আবার কয়েনগুলো যখন নিবেন উপর থেকে নিবেন, উপর থেকে রাখবেন, উপর থেকে নিবেন, এটা হচ্ছে স্ট্যাক। তো এইরকম একটা স্ট্যাক থাকে এই মেমোরির মধ্যে, এটাকে বলা হয় স্ট্যাক সেগমেন্ট। তো এই যে 4টা রেজিস্টারের কথা বললাম না, এই 4টা রেজিস্টার করে প্রত্যেকটা সেগমেন্টের বেস অ্যাড্রেস গুলোকে মনে রাখেন। যেমন ডাটা সেগমেন্ট রেজিস্টার কি করবে, ডাটা সেগমেন্টের যে বেস অ্যাড্রেস সেটাকে মনে রাখেন। আর আপনি বেসটাকে যদি মনে রাখেন, আর তাহলে বেস থেকে যে কোনো দূরত্বের কোনো একটা দূরত্ব যদি মনে রাখেন, তাহলে কি হবে, বেসের সাথে যোগ করলেই ওই পয়েন্টের অ্যাকচুয়াল অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এটা আছে বাস ইন্টারফেস ইউনিট, আর এটা আছে এক্সিকিউশন ইউনিট। এখানে কি কি রেজিস্টার আছে, আচ্ছা এটা এই আর্কিটেকচারটা ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন? আব্দুল্লাহ আল মাসুদ জি স্যার। বোঝা গেছে? স্যার এটা একটু কনফিউজড, মানে নতুন স্লাইড ওঠার পরের থেকে। আচ্ছা, কোথায় কোন জায়গাটা কনফিউজ? স্যার এটা আমার পুরোটা আবার ভালো করে দেখা লাগবে, আমি কিছু জায়গায় নোট মিস করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে কোয়েশ্চেন থাকলে করবেন, এটা actually বললাম। যদি কোথাও জি স্যার, কোশ্চেন থাকলে করি, না জেনে তো কোশ্চেন করা যাবে না। আর আচ্ছা বাকিদের একটু বাকিরা কি বুঝছেন? আয়েশা সিদ্দিকা, আপনার কি বোঝা গেছে? না আপনারা কি আসলে ক্লাসে আছেন না নাই, আসলে এটা তো আসলে বোঝা মুশকিল। আচ্ছা যাই হোক, আমরা এই যে এটা আর্কিটেকচার দ্বিতীয় স্লাইড ছিল, ঠিক আছে? এখানে আমরা কি ডিটেইলস জানলাম যে এক্সিকিউশন ইউনিট এবং বাস ইন্টারফেস ইউনিট, এই দুটো ইউনিটের ডিটেইলস একটু জানলাম, যে কোন ইউনিটে কি ধরনের রেজিস্টার আছে এবং কোন রেজিস্টার আসলে কি করে।
আচ্ছা, এটা ইন্টারনাল আর্কিটেকচারে এটা হচ্ছে শেষ এবং থার্ড স্লাইড। তো এটা হচ্ছে 8086 এর ইন্টারনাল আর্কিটেকচার, যেটা আসলে আমরা অ্যাকচুয়ালি দেখলাম। এই আপনারা ঘুমায় যায় না, বুঝছেন? একটু ভালো করে খেয়াল করেন, এগুলা এগুলা আসলে অ্যাকচুয়ালি বোরিং, আমি বুঝতেছি, কিন্তু স্যার আপনারা যদি আসলে আমার মনে হয় আমার সাইড থেকে যেটা প্রবলেম হচ্ছে অথবা আমাদের 183 এর থেকে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে স্যার আসলে আমরা যে 8086 এর যে কোর্সটা আছে যে অ্যাসেম্বলি, ওইটা আমাদের নাই তো স্যার। তো মানে এগুলো এগুলো তো ট্রান্সলেট করতে আমার প্রবলেম হচ্ছে। কোনো রিলেশন নাই কোর্সে মাসুদ। হ্যাঁ, ওটা তো দরকার নাই তো আপনাদের, এটা তো জাস্ট আর্কিটেকচার, বুঝছেন? এগুলো আপনাদের একটু মনে রাখতে হবে। এগুলা অ্যাকচুয়ালি আছে ট্রিপলির পড়াশোনা, আমার আমার কাছে যেটা মনে হয়। তো এটা কি বলবো, এগুলো আসলে আমাদেরও পড়তে হয়, যেহেতু কম্পিউটার সায়েন্স, ইন্টারনাল স্ট্রাকচার গুলো একটা দেখানো হয়। তো আমরা এই স্ট্রাকচারটা একটু সেকেন্ড স্লাইডটা কিন্তু একটু ডিটেইলসে দেখছি যে দুইটা পার্টে ভাগ থাকে, একটা এক্সিকিউশন ইউনিট, একটা বাস ইন্টারফেস ইউনিট। আর বাস ইন্টারফেস ইউনিটে কি থাকে, এরকম চারটা রেজিস্টার থাকে, একটা হচ্ছে সিএস, ডিএস, এসএস, ইএস। এগুলা রূপ হচ্ছে, একটা হচ্ছে সিএস মানে হচ্ছে কোড সেগমেন্ট, একটা ডিএস হচ্ছে ডাটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, আর একটা হচ্ছে এক্সট্রা সেগমেন্ট, আর একটা থেকে কি থাকে, আইপি বা ইনস্ট্রাকশন পয়েন্টার। আর এক্সিকিউশন ইউনিটে কি কি রেজিস্টার থাকে, এএক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স। এগুলোকে আবার দুই পার্টে ভাগ করা যায়, 16 বিটকে 8 বিট, 8 বিট লো, 8 বিট হাই, এই চারটা ভাগে ভাগ করা যায়। আরো কি থাকে, স্ট্যাক পয়েন্টার, বেস পয়েন্টার, সোর্স ইন্ডেক্স, ডেস্টিনেশন ইন্ডেক্স, এই রেজিস্টার গুলো থাকে। আর কি থাকে, এই যে ফ্ল্যাগ গুলা থাকে এক্সিকিউশন ইউনিটে, ফ্ল্যাগ গুলো কি করে, একটা অপারেশনের পর অপারেশনের রেজাল্ট 0 হলো নাকি নেগেটিভ হলো নাকি ওভারফ্লো হলো, এগুলা কোথায় ইন্ডিকেট করে, ফ্ল্যাগ রেজিস্টার দিয়ে ইন্ডিকেট করা হয়। আচ্ছা, এইটা গেল, এইটা আছে মোটামুটি ওভারভিউ অফ দা 8086 আর্কিটেকচারের। এই কি জিনিস করলে মনে থাকলেই হবে আপনাদের। জেনারেল পারপাস রেজিস্টার, এএক্স, বিএক্স, সিএস, এগুলো হচ্ছে এক্সিকিউশন ইউনিটের রেজিস্টার। এইগুলো হচ্ছে এক্সিকিউশন ইউনিটের পয়েন্টার রেজিস্টার। এগুলো হচ্ছে বাস ইন্টারফেস ইউনিটের রেজিস্টার। আর এই ফ্ল্যাগটা কোথায় থাকে, ফ্ল্যাগটাও কিন্তু এক্সিকিউশন ইউনিটে থাকে। তো এক্সিকিউশন ইউনিটে কি কি রেজিস্টার থাকে, ডেটা বা জেনারেল পারপাস রেজিস্টার বলা হয়, যেটা হচ্ছে 4টা ডেটা রেজিস্টার। তো আমরা ইন্টারনাল যে অপারেশন গুলো করি, ধরেন যোগ বিয়োগ করতে হবে, যে এ প্লাস বি, এটা আপনাকে যোগ করতে হবে। যোগ করে সামটাকে আপনি কোথায় রাখবেন, একটা ধরেন ভেরিয়েবল আর একটা সিতে রাখবেন। তো এই 3টা নাম্বারকে স্টোর করার জন্য কি করতে হবে, আমাদের জেনারেল পারপাস রেজিস্টার গুলো আসলে ইউজ করি আমরা। ধরেন এ কে রাখবো এ এক্স এ, আর বি কে রাখবো বি এক্স এ, আর সি কে রাখবো আমরা সি এক্স এ। ক্লিয়ার? তো এই অপারেশন গুলো করার জন্য আমাদের এই জেনারেল পারপাস রেজিস্টার গুলো দরকার হয়। এগুলোকে বলা হচ্ছে ডেটা রেজিস্টার, কারণ আমরা অপারেশনের ডেটা গুলোকে এই রেজিস্টারের মধ্যে রাখি। আর কিছু রেজিস্টার আছে অ্যাড্রেস রেজিস্টার। অ্যাড্রেস রেজিস্টার গুলো কি আছে, সেগমেন্ট রেজিস্টার, সিএস, ডিএস, ইএস, এসএস। তো এগুলার কি কাজ বললাম, একটা মেমোরিকে আমরা অনেকগুলো সেগমেন্টে ভাগ করি। একটা সেগমেন্টে রাখি সিএস বা কোড সেগমেন্ট, এই সেগমেন্টে আমাদের প্রোগ্রামগুলো স্টোর থাকে, আমরা যেগুলো কোড করি। আর একটা থাকে ডাটা সেগমেন্ট। এই ডাটা সেগমেন্টে আমরা কি রাখি, আমরা যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করি অথবা একটা অ্যারে ডিক্লেয়ার করি, সেগুলো থাকে ডাটা সেগমেন্টে। আর থাকে এক্সট্রা সেগমেন্ট, আর একটা থাকে কি স্ট্যাক সেগমেন্ট। স্ট্যাক সেগমেন্টে কি থাকে, স্ট্যাক থাকে। স্ট্যাকটা আমাদের দরকার হয়, স্ট্যাকটা আছে প্রোগ্রাম এক্সিকিউশন, ফাংশন কল, এগুলো মেনটেন করার জন্য স্ট্যাক সেগমেন্টে ডেটা রাখতে হয়। তো এই রেজিস্টার গুলো কিন্তু আবার কোথায় থাকে, বিআইইউ বা বাস ইন্টারফেস ইউনিটে। আর এই 4টা রেজিস্টার কোথায় থাকবে, এক্সিকিউশন ইউনিটে। আর কিছু পয়েন্টার রেজিস্টার আছে, যে স্ট্যাক পয়েন্টার, বিপি, বেস পয়েন্টার, এই পয়েন্টার রেজিস্টার গুলো থাকে এক্সিকিউশন ইউনিটে। আপনি স্ট্যাক সেগমেন্টে এসএস, আমি বললাম কি, সেগমেন্ট গুলো আছে প্রত্যেকটা সেগমেন্টের বেস পয়েন্টার, বেস অ্যাড্রেস গুলোকে ধারণ করে। যেমন সিএস এই পুরো সেগমেন্টের বেসটাকে ধারণ করে, শুধুমাত্র এই পয়েন্টের অ্যাড্রেস। ডিএস
ডিএস এই পয়েন্টের অ্যাড্রেসটাকে ধারণ করে, কিন্তু আমার অ্যাকচুয়ালি অপারেশন করার সময় আমার পয়েন্টারটা কত দূরে আছে, এই বেস থেকে কত দূরে আছে, সেগুলো আবার এই পয়েন্টার রেজিস্টার গুলো দিয়ে স্টোর করা হয়। যেমন স্ট্যাক পয়েন্টার, যে স্ট্যাক সেগমেন্টে আমি কত দূরে আছি সেগুলো স্ট্যাক পয়েন্টার। বেস পয়েন্টার মানে ডাটা সেগমেন্টের কত দূরে আছি আমি, এই জিনিসগুলো পয়েন্টার রেজিস্টার দিয়ে স্ট্রাকচার করা হয়। কোড সেগমেন্টে আমি কত দূরে পয়েন্ট করতেছি সেটা আছে আইপি বা ইনস্ট্রাকশন পয়েন্টার দিয়ে পয়েন্ট করা হয়। তো আমাদের অ্যাকচুয়াল অ্যাড্রেসটা পাইতে হলে কি করতে হবে, সেগমেন্ট রেজিস্টার গুলোর অ্যাড্রেস প্লাস কত দূরে আছি সেগুলো দিলে আমার অ্যাকচুয়ালি আমি কোন পয়েন্টে পয়েন্ট করতেছি আইপি দিয়ে সেগুলোকে পয়েন্ট করা। যেমন ধরেন স্ট্যাক পয়েন্টার, সেটা কি বললাম যে স্ট্যাক সেগমেন্ট থেকে আমি কত দূরে আছি। তো অ্যাকচুয়াল স্ট্যাক পয়েন্টারের অ্যাড্রেসটা বের করতে হলে কি করতে হবে, স্ট্যাক সেগমেন্ট মানে সেটা হচ্ছে বেস, স্ট্যাক সেগমেন্টের বেস অ্যাড্রেস প্লাস আমি কত দূরে আছি। যে পয়েন্টার রেজিস্টারকে কি করে কত দূরে আছে সেটা বোঝায়। তো এই দুটো যোগ করলে কি হবে, আমরা অ্যাকচুয়াল অ্যাড্রেসটা পেয়ে যাই। আর কিছু আছে ফ্ল্যাগ রেজিস্টার। আর ডেটা রেজিস্টার গুলোকে বললাম যে চারটাকে দুই ভাগে ভাগ করতে পারি আমরা, একটা এস বা হাই বিট আর একটা আছে লো বিট। 8 বিট 8 বিট করে 16 বিটকে ভাগ করতে পারি এই চারটা রেজিস্টারের জন্য। এক্স কে বলা হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টার, কোন একটা অপারেশন করার জন্য খুবই প্রিফার্ড রেজিস্টার। আপনি এই অপারেশন করেন a প্লাস বি ইকুয়ালস টু সি, এটা করার জন্য এক্স কে প্রিফার করা হয় যে আপনি এই এক্স রেজিস্টারটা ইউজ করবেন। আর এক্স আপনি যখন ইয়া করবেন ডিভাইড অথবা মাল্টিপ্লিকেশন করবেন তখন কিন্তু মাস্ট এক্স কে ইউজ করতে হবে। একটা অপারেন্ডকে আপনার অবশ্যই এক্স এ স্টোর করতে হবে, এটা মাস্ট। যে আপনি মাল্টিপ্লিকেশন করতে চাচ্ছেন অথবা ডিভিশন করতে চাচ্ছেন, তো একটা অপারেন্ডকে আপনার মাস্ট এক্স এ স্টোর করতে হবে। আর আরেকটা অপারেন্ডকে হয় বিএক্স অথবা ডিএক্স, যে কোনো একটাতে আপনি স্টোর করতে পারেন। আইও অপারেশন করার জন্য কি করতে হবে, আপনি কোন অ্যাড্রেসে আইও করতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটাকে মাস্ট এএক্স রেজিস্টারে রাখতে হয়। এজন্য আইওতেও এএক্স কে মাস্ট ইউজ করতে হয় এই রেজিস্টারকে। বিএক্স রেজিস্টার ওই একই ডাটা রেজিস্টার, জেনারেল পারপাস, যে কোনো একটা অপারেশনের জন্য লাগতে পারে, ইউজ করতে পারেন। সিএক্স রেজিস্টার হচ্ছে কাউন্টার রেজিস্টার, লুপ কাউন্টার। আপনি একটা লুপ লিখলেন যে ফর আই ইকুয়ালস টু 1 to 100, একটা লুপ 1 থেকে 100 পর্যন্ত চলবে। তো এই আইটাকে আমরা কি বলি, লুপ কাউন্টার ভেরিয়েবল না, সেই লুপ কাউন্টার ভেরিয়েবলটা সিএক্স রেজিস্টারে স্টোর থাকে। শিফট এবং রোটেট অপারেশন, এটা করার জন্য সিএক্স রেজিস্টারটা স্টোর করে, মানে কয়বার শিফট করবেন। সোজা কথা, সিতে আপনি কাউন্ট বুঝবেন, যত ধরনের কাউন্টিং অপারেশন আছে সেগুলো হচ্ছে সিএক্স রেজিস্টারে করা হয়। যেমন লুপ কাউন্টার, শিফট করার সময় আপনি ধরেন ডাটাটাকে কয়বার শিফট রোটেট করাবেন একটা রেজিস্টারের মধ্যে, কয় ঘরের শিফট লেফট শিফট করবেন, কয় ঘরের রাইট শিফট করবেন, এই ইনফরমেশনটা কোথায় থাকবে, সিএক্স রেজিস্টারে। ডিএক্স হচ্ছে ডাটা রেজিস্টার, এটা আসলে মাল্টিপ্লিকেশন এগুলোতে ইউজ করা হয়, আইওতেও ইউজ করা হয়। আরেকটা আছে অ্যাড্রেস রেজিস্টার। আমরা এখন এ পর্যন্ত যে চারটা রেজিস্টারের কথা বললাম সেগুলো হলো জেনারেল পারপাস ডেটা রেজিস্টার। এখন আমরা আসলাম অ্যাড্রেস রেজিস্টারের কথা। অ্যাড্রেস রেজিস্টার ইনস্ট্রাকশন পয়েন্টার। ইনস্ট্রাকশন পয়েন্টার কি বললাম, আমরা যে কোডগুলো লাইন বাই লাইন করতেছি, আমাদের কোডগুলো তো আমরা লাইন বাই লাইন করি না, একটা লাইনে ধর প্রিন্টএফ, আরেকটা লাইনে যোগ থাকে, আরেকটা লাইনে বিয়োগ থাকে, এভাবে করি। তো কোন লাইনটা এক্সিকিউট হবে সেটাকে পয়েন্ট করে কোথায়, আইপি বা ইনস্ট্রাকশন পয়েন্টার। সে অ্যাকচুয়ালি আসলে যে নেক্সট যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে সেটাকে পয়েন্ট করে। ঠিক আছে, ধরেন এক লাইন, 2 লাইন, 3 এরকম করে লাইন বাই লাইন আপনার কোডগুলো সাজানো আছে। তো 1 নাম্বার লাইনের কোডটা এক্সিকিউট হচ্ছে, সেই মুহূর্তে আইপিটা পয়েন্ট করবে নেক্সট লাইনে, কারণ নেক্সট যেটা এক্সিকিউট হবে সেটাকে সে পয়েন্ট করে রাখবে সবসময়। স্ট্যাক পয়েন্টার, আমার বললাম কি মেমোরিতে অনেকগুলো সেগমেন্ট থাকে, এর মধ্যে একটা সেগমেন্ট হচ্ছে স্ট্যাক সেগমেন্ট। তো স্ট্যাক সেগমেন্টের অ্যাকচুয়ালি কোথায় আমি আছি, কত দূরত্বে আছি আমি, সেই জিনিসটা স্টোর করে কোথায়, স্ট্যাক পয়েন্টার বা স্ট্যাক পয়েন্টার রেজিস্টারের মধ্যে সেই দূরত্বটা বা সেই ইনফরমেশনটা থাকে। আর বেস পয়েন্টার কি থাকে, ইউজ টু পয়েন্ট টু দ্য বেস অফ দ্য স্ট্যাক। স্ট্যাকের বেসের মধ্যে পয়েন্ট করার জন্য বেস পয়েন্ট ইউজ করা হয়।
আর একটা হচ্ছে সোর্স বা ডিআই বা সোর্স বা ইন্ডেক্স রেজিস্টার, একটা হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্স রেজিস্টার। তো এই জিনিসটা কি আমরা অনেক সময় কপি করি না, কপি করার জন্য কিন্তু সোর্স ইন্ডেক্স আর ডেস্টিনেশন ইন্ডেক্স দরকার হয়। অথবা আমরা অনেক সময় অ্যারে ডিক্লেয়ার করি না, অ্যারে। তো অ্যারে কিন্তু মেমোরিতে কনজিকিউটিভলি থাকে, এরকম হচ্ছে ধরেন অ্যারেটা কি থাকে 0 1 2 এরকম কনজিকিউটিভলি থাকে। তো অ্যারের যে মূল যে প্রথম 0তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু এসআই তে স্টোর থাকে, এসআই বা সোর্স ইন্ডেক্স। আর বাকিগুলো দরকার হয় না, কারণ বাকিগুলো আসলে ক্যালকুলেট করা যায়, একটা স্টোর করলে হয়ে যায়। আর ডেস্টিনেশন ইন্ডেক্স আমরা যখন স্ট্রিংকে স্টোর করি, স্ট্রিংকে স্টোর করার জন্য এই ডিআইটা আমার সময় লাগে, ডেস্টিনেশন ইন্ডেক্স। ধরেন আমার একটা স্ট্রিং আছে, সেই স্ট্রিংটাকে আমি কপি করতে চাই, কোথায় কপি করবো, সেই কোথায় কপি করবো সেটা হচ্ছে আসলে ডেস্টিনেশন ইন্ডেক্সে স্টোর থাকে। আচ্ছা, আর এগুলো দেখলাম যে পয়েন্টার রেজিস্টার। আর কিছু থাকবে সেগমেন্ট রেজিস্টার, প্রোগ্রাম মেমোরির জন্য কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, সেগমেন্ট রেজিস্টার বলা হয়। এটাকে ধরেন 8086 এর মেমোরি, 8086 এর মেমোরি দেখেন কয়টা বিট বলেন তো, কয়টা বিট আছে এখানে? 20টা বিট। একটা হেক্স, এগুলো হেক্স নাম্বার, একটা হেক্স নাম্বার হচ্ছে 4 বিট। যেহেতু 5টা হেক্স নাম্বার আছে তাহলে 4 5 20, 20 বিট। তো দেখেন পুরো মেমোরিটাকে এরকম 64 ব্লকের 4টা সেগমেন্টে ভাগ করা হয় 8086 এ। একটা সেগমেন্ট হচ্ছে ডাটা সেগমেন্ট, আর একটা হচ্ছে কোড সেগমেন্ট, আর একটা সেগমেন্ট হচ্ছে স্ট্যাক সেগমেন্ট, আর একটা হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। তো আমি বললাম এই সেগমেন্ট, এই সেগমেন্ট রেজিস্টার গুলো কি করে, এই যে প্রত্যেকটা সেগমেন্টের যে প্রথম অ্যাড্রেস বা বেস অ্যাড্রেস গুলো ধরে শেষ সংরক্ষণ করে রাখে। যেমন ধরেন ডাটা সেগমেন্ট হচ্ছে E00, তো ডাটা সেগমেন্ট দেখেন এই অ্যাড্রেস থেকে এই অ্যাড্রেস পর্যন্ত আমার ডাটা সেগমেন্টটা। তো এর যে প্রথম অ্যাড্রেসটা ডাটা সেগমেন্টের সেটা স্টোর থাকবে ডিএসএ। এরপরে দেখেন কোড সেগমেন্টের প্রথম অ্যাড্রেস, কোড সেগমেন্ট কিন্তু এতটুকু। তো এর এতটুকু সেগমেন্টের প্রথম যে অ্যাড্রেসটা B300 সেটা আসলে আমার এই যে কোড সেগমেন্টে স্টোর আছে। তো এই সেগমেন্ট রেজিস্টারে এই কাজগুলো করে, সেগমেন্ট রেজিস্টারের যে প্রথম লোকেশনটাকে সে আসলে স্টোর করে রাখে। তো এরকম আসলে যে স্ট্যাক সেগমেন্ট খালি প্রথম ইয়াটাকে রাখবে। আর স্ট্যাক সেগমেন্টে ধরেন আপনি কাজ করতেছেন, স্ট্যাক সেগমেন্টের থেকে কত দূরত্বে আপনি কাজ করতেছেন সেটা আপনার স্টোর থাকবে স্ট্যাক পয়েন্টার অ্যাড্রেসে। আর কোড সেগমেন্টে আপনি যখন কাজ করতেছেন, কোড সেগমেন্ট থেকে কত দূরত্বে কাজ করতেছেন সেই ইনফরমেশনটা থাকবে কোথায়, বা থাকবে ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টারে। এই যে দেখেন কোড সেগমেন্ট, এটা পুরোটা আছে কোড সেগমেন্ট। কোড সেগমেন্টের মধ্যে আপনার ইনস্ট্রাকশন লেখা আছে। তো কোড সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেসটা কোথায় লেখা থাকবে, এসএস বা সরি সিএস বা কোড সেগমেন্ট, এখানকার মধ্যে বেস ভ্যালুতে লেখা থাকবে যে কোড সেগমেন্টটা কোন অ্যাড্রেস থেকে স্টার্ট হয়েছে। আর কি বললাম, ইনস্ট্রাকশন পয়েন্টারটা কি করবে, যে আমি কত দূরত্বে আছি, এই যে এরকম যে আমি স্টার্ট অফ দ্য সেগমেন্ট থেকে কত দূরত্বে আছি সেটা হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টারের মধ্যে থাকবে। তাহলে ইনস্ট্রাকশন পয়েন্টারের অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে হলে কি করতে হবে, বেস ভ্যালু যেটা হচ্ছে সিএস তার সাথে আইপিটা যোগ করলে আমি অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেসটা পেয়ে যাব। আচ্ছা,
আজকে মনে হয় এ পর্যন্ত রাখি। ঠিক আছে। আর আপনারা যারা ওই যে রুল মিস করছিলেন একটু আরেকবার। স্যার হুম। আমাদের সিটি তো হচ্ছে লাইক আপকামিং ওয়েডনেসডে না, হ্যাঁ, নেক্সট উইকেরটা। না এই উইকের বুধবার আচ্ছা আচ্ছা মাত্র 2টা স্লাইড, প্রথম 2টা শুধু। এই স্লাইডগুলো থাকবে না, মানে 808 এর আর্কিটেকচার রিলেটেড যতগুলো স্লাইড আছে এগুলো বাদ। স্যার ফার্স্ট 2টা স্লাইড না স্যার? হ্যাঁ, ফার্স্ট 2টা স্লাইড। জি স্যার। মানে স্যার আজকের লেকচারের প্রথমে যতটুকু পড়াইলেন অতটুকু পর্যন্ত আর কি? হ্যাঁ, ডিএমএ শেষ ডিএমএ পড়ানো, শেষ ডিএমএস থেকে। আচ্ছা ঠিক আছে। স্যার আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স দিতে পারিনি স্যার, শুরুতে মিস করে ফেলেছি। হ্যাঁ, একটু দাও, আমি একটু ইয়ে করি। স্যার আহ, 181274 স্যার 181274 স্যার তাসলিম আমি কবির সিরিয়াল বাই যাই। আচ্ছা ঠিক আছে, আমি সিরিয়াল বাই যাই। সাদমান হোসেন আছেন? সাদমান হোসেন, শাহরুখ আমিন। স্যার সাদমান হোসেন চৌধুরী প্রেজেন্ট স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরে এই যে শাহরুখ আমিন, আরাফাত রহমান, ইয়েস স্যার। সোয়েব আদনান, Yes, sir. মিরাজ ফারুক, Yep, sir. এনামুল হাসান, শাহরিয়ার হাসান, ইস্তিয়াক ফেরদৌস, Present, sir. জাওয়াদুল ইসলাম, Present, sir. মোহাম্মদ ফাহাদ আল রাফি, মাহফুজুর রহমান সিফাত। স্যার ইয়েস স্যার। স্যার ওই হ্যাঁ স্যার, একদিন স্যার আমার বন্ধ দেখায়, কিন্তু স্যার এটা কি আজকের জন্য না আগের জন্য? আমি তো কোনো বন্ধ। আজকের জন্য। আচ্ছা। রাফসান নাসির। প্রেজেন্ট স্যার। আচ্ছা, এই তো। আর কেউ বাকি আছেন? স্যার আমার রেজিস্ট্রেশন করা হয় নাই স্যার। আচ্ছা, আপনি ওই যে চ্যাট বক্সের রোল নাম্বারটা দিয়ে দেন তাহলে। আচ্ছা। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর বুধবারে সকাল ক্লাস টাইমে আমাদের সিটি থাকবে, ঠিক আছে? ক্লাসের শুরুতে আমি সিটিটা নিয়ে নেবো। স্যার আসসালামু আলাইকুম। ঠিক আছে। থ্যাংক স্যার। সালাম।